প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব সিপিসি টপিক 3 থেকে সমন, এবং এরপরে আছে আরেকটি টপিক সেট অপ। এই দুইটি টপিক আজকে আলোচনা করব আশা করছি। এমসিকিউ ব্যাচে একটি চার্ট দেখেছিলাম যে মামলা ফাইলিং হয়, মামলা গ্রহণ হওয়ার পর নম্বর পত্র পড়ে, মানে মামলার নাম্বার যেটা সেটা হয় রেজিস্টার নাম্বার অনুসারে। আর তারপরে মামলাটা সমন ইস্যু হয়, সমন ইস্যু হওয়ার পরে সংশ্লিষ্ট নেজারত শাখা বা প্রসেস শাখা প্রসেসরের মাধ্যমে সমনটা পাঠিয়ে দেন সংশ্লিষ্ট বিবাদীদের কাছে, এবং পোস্ট অফিসের মাধ্যমেও সমন যায়। তো এই সমন কিভাবে যাবে এই সংক্রান্ত আমরা বিধানগুলো এমসিকিউ ব্যাচে যে আদেশ আছে সেখানে পাবো। আমরা এখানে সমন সংক্রান্ত যে লিখিত পরীক্ষায় লিখিত প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে সমন বলতে সাধারণ ভাষায় আমরা বলতে পারবো নোটিশ বা মামলার বিবাদীদেরকে কোনো কিছু জানানো। বাদী যেহেতু মামলা করেছে, বাদী তো মামলা সম্পর্কে জানেই, তাহলে অপর পক্ষদেরকে তো মামলাতে উপস্থিত হওয়ার জন্য জানাতে হবে। তাহলে মামলায় অপর পক্ষদের আসার জন্য আহ্বান করার জন্য যে আসেন, আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, সিভিল মামলায় আহ্বান করা হয় আসেন, আপনার কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে সেটা পেশ করেন। এই যে নোটিশ দিয়ে বিবাদীদেরকে জানানো হচ্ছে, এটাকে কিন্তু সমন বলা হয়। তো সমন সংক্রান্ত বিগত সালের প্রশ্নের আলোকে এবং বিগত সালে কিছু প্রশ্নও রেখেছি। কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা এই 4টা প্রশ্ন পড়লে কিন্তু বুঝতে পারবো। এবং আমি ক্লাস টেস্টে এই সমনের উপরে আরো কিছু নতুন প্রশ্ন সেট করে রেখেছি, সেগুলো যখন পরীক্ষা নিব তখন সমন সম্পর্কে আরো স্পষ্ট ধারণা আপনাদের হবে যে কি ধরনের রিটেন প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতিসমূহ বিস্তারিত আলোচনা করুন। একটু আগে আমি বললাম যে পায়ে হেঁটে একজন যাবেন প্রসেস শাখার প্রসর যিনি বিবাদীদের কাছে, এবং বাই পোস্ট বাংলাদেশ যে ডাক বিভাগ, পোস্ট অফিসের মাধ্যমেও একটা সমন যাবে। এটা বেসিক দুইটা পদ্ধতি, যেটা পদাতিক সমন পায়ে হেঁটে এবং পোস্টাল সমন ডাকযোগে, এই দুইটা বেসিক। এর বাইরেও আছে, সেগুলো আমরা দেখি। তাহলে 1 নং প্রশ্নের উত্তর, দেওয়ানি মোকদ্দমায়, আমরা সিভিল মামলাকে মোকদ্দমা বলেই বলার চেষ্টা করব। মোকদ্দমা দ্বারা সিভিল মামলাকে বোঝায়। দেওয়ানি মোকদ্দমায় আদালত বিবাদীকে আদালতে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আনীত দাবির বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন বা দাবির বিষয়ে কিছু বলার থাকলে বা পাল্টা দাবি থাকলে আদালতের সামনে তা পেশ করার জন্য বিবাদীর প্রতি যে নোটিশ প্রদান করে তা সমন বা নোটিশ হিসাবে পরিচিত। তাহলে সমনের আমরা এক কথায় খুব প্র্যাকটিক্যাল একটা সংজ্ঞা দিয়ে দিলাম, যেটা আমি একটু আগে বলে দিয়েছিলাম। সমন দেওয়ানি মোকদ্দমায় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সঠিকভাবে সম্পূর্ণ না করলে, অর্থাৎ জারি না করলে, জারিটা কি, সমনটা সার্ভ করা। যেমন আমরা চা স্টলে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কোনো কিছু অর্ডার করি, কোনো কিছু অর্ডার করলে যদি একটা চা অর্ডার করি বা একটা কফি অর্ডার করি, রেস্টুরেন্টে বসে কফিটা আমাকে দিয়ে গেল, এই যে দিয়ে গেল এটাকে কি বলে, সার্ভ করা বলে। তো সমন যদি প্রপারলি বিবাদীদেরকে দেওয়া হয় সেটাকেই সার্ভ করা বলে বা সমন জারি বলে। অর্থাৎ জারি না করলে বা এড়াতে চাইলে মোকদ্দমার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ সমন জারি হয়নি এই প্রশ্নে আপিল করলে এই যে ডিক্রি পেয়ে যায় যদি কোনো মামলায়, তাহলে সেই ডিক্রিটা বাতিল হয়ে যেতে পারে, কারণ এটা আইনগত একটা ত্রুটি থেকে যাবে, লিগ্যাল ফল্ট থেকে যাবে। লিগ্যাল ফল্ট থাকলে সেই ডিক্রিটা প্রশ্নবিদ্ধ হবে, আপিলে বা রিভিশনে সেটা কি হয়ে যাবে, কোনো আদেশ বা ডিক্রি বাতিল হয়ে যেতে পারে। তাই কোনো সিভিল মামলা করলে খুবই সতর্কতার সাথে সকল সমন জারি হয়ে আসা দরকার। সেটা বাদীপক্ষের আইনজীবীকে খুব সুষ্ঠুভাবে দেখতে হয়। একটি মোকদ্দমা যথাবিহিত রূপে দায়ের হওয়ার পর দেওয়ানি কার্যবিধি 1908 এর 5 আদেশের 1 বিধি মোতাবেক, তাহলে সমন দেওয়ার যে বিধান সেটা কোথায় আছে, অর্ডার 5 রুল 1 আদেশ 5 বিধি 1 মোতাবেক নির্ধারিত তারিখে
বিবাদী হাজির হয়ে বাদীর দাবির বিপরীতে জবাব দেওয়ার জন্য সমন দিতে হয়। একটি মামলায় বাদী দাবি করলো এই এত খতিয়ানের, এত নম্বর দাগের, এত একর সম্পত্তি আমার, কিন্তু এটা বিবাদী আমাকে হুমকি দিচ্ছে সরিয়ে দেওয়ার, বা এই সম্পত্তি আমার বিবাদী দখল করে আছে, দখল উদ্ধার। যে এমন মামলা তেমন একটা প্রার্থনা থাকে বাদীর। আর্জির প্রার্থনা অংশে দাবি করে যে এটি মামলাটা কেন করা হচ্ছে, সেটা কিন্তু প্রার্থনায় বলে দেওয়া থাকে কি কি চাচ্ছে বাদী। এখন এই চাওয়াটা বাদীকে দেওয়া ঠিক হবে না, এটা কে বলবে? বিবাদী বলবে এসে। তো বিবাদীর বক্তব্য আছে কিনা, বাদী যা চাচ্ছে তা কি সঠিক? বিবাদী যদি মেনে নেয়, তাহলে তো আর বিবাদীর কোনো বক্তব্য থাকলোই না। তাহলে যদি বিবাদী মেনে নেওয়ার মতোই থাকে, তাহলে সনেনামা দাখিল করতে পারে। আর বিবাদী কোনো কিছু যদি কি করে, এগ্রি না করে, এর বিপরীত কিছু বলে, এটা যদি অস্বীকার করে বাদীর দাবিগুলো, তাহলে বিবাদীকে সঠিক বক্তব্য পেশ করতে হবে। আসলে ঘটনাটা কি, প্রকৃত ঘটনা বলতে হবে। লিখিত জবাবে বা রিটেন স্টেটমেন্টে বিবাদী এসে সেই বক্তব্যগুলো তুলে ধরে যে আসলে প্রকৃত ঘটনা এই, বাদী যা বলছে সবগুলোই আমি অস্বীকার করছি, সেগুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এইভাবে তথ্য পেশ করা হয়। প্রত্যেকটি সমনে আদালত বা তার নিযুক্ত কর্মচারীর স্বাক্ষর এবং আদালতের সিলমোহর থাকতে হবে। তাহলে প্রত্যেকটি সমনে কি থাকবে? আদালত বা তার নিযুক্ত কর্মচারীর স্বাক্ষর থাকবে। আদালত বলতে বিচারককে বোঝানো হচ্ছে। এবং আদালতের সিলমোহর থাকবে, যে আদালত সমন ইস্যু করবেন সে আদালতের সিলমোহর থাকবে। সিল বলতে আহ, আমরা যে সিলের কালি ব্যবহার করে যে স্ট্যাম্প ব্যবহার করি সেটাই সিল। তো সিল মোহর বলতে গোলাকার সিল যেগুলো, সেগুলোকে মূলত বোঝায়। তো আদালতের, প্রতিটা আদালতের গোলাকার সিল থাকে আদালতের নাম অনুসারে। তবে বিবাদী যদি বাদী আর্জি দাখিল করার সময়ে হাজির হয়ে বাদীর দাবি মেনে নেয়, তাহলে কোনো সমন ইস্যু করতে হবে না। মনে করেন যে বাদী মামলা করলো, মামলা করার পর বিবাদীর কাছে গেল, বিবাদীর কাছে যাওয়ার পর বিবাদী যদি চলে আসে, মামলায় হাজির হয়, এসে সলিনামা দাখিল করতে চায়, বা সমন দেওয়ার আগেই উপস্থিত হয়ে লিখিত জবাব দিয়ে দেয়। মামলা করলো, মামলা করার 1 মাস পর একটা ডেট পড়েছে, সেই ডেটের আগে বাদী উপস্থিত হয়ে এটা সম্পর্কে কোনো বক্তব্য যদি পেশ করতে চায়, তাহলে তাকে সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথম ডেটে যদি সমন জারি নাও হয়, প্রথম ডেটে যদি বিবাদী উপস্থিত হয়ে লিখিত জবাব দেয় বা কোনো বক্তব্য পেশ করে, তাহলে আর সমন দেওয়ার দরকার নাই। কারণ সমনের উদ্দেশ্য হচ্ছে বিবাদীকে জানানো, এবং বিবাদী জেনে যেন উপস্থিত হয়। তো বিবাদী যেহেতু উপস্থিত হয়ে গেছে, তার মানে সে মামলা সম্পর্কে নিশ্চয় জানে। যেহেতু জানে, তখন আর সমন দেওয়ার প্রয়োজন নাই। সমন ইস্যু করার আগেই যদি বিবাদী চলে আসে, সেক্ষেত্রে সমন ইস্যু করারও দরকার নেই, সেটা বলা হচ্ছে। একটি মামলা দায়েরের পরের ধাপ সমন জারি। তাহলে দায়ের করার পরেই সমন জারি করতে হয়। সমন মূলত দুই ভাবে জারি করা যায়। এখন এই মুহূর্তে আমি যতটুকু পড়লাম, এই যে গ্রিন হাইলাইটেড, সবুজ যে হাইলাইট করলাম, যতটুকু পড়লাম এতটুকু কি সূচনামূলক বক্তব্য। এখন আমি মূল প্রশ্নের উত্তরে যাব। প্রশ্নটা কি ছিল? বিভিন্ন প্রকার পদ্ধতি সমন জারির। তাহলে সমন জারির বিভিন্ন পদ্ধতি, আমি এখনো পদ্ধতিতে যাইনি। সমন কি এটাই বুঝালাম, সমনের বিধান কোথায় আছে, 5 আদেশের এক বিধিতে আছে, সেটা বললাম। এবার দেখেন আমি পদ্ধতিতে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমি বারবার একটা জিনিস আপনাদেরকে বলি যে কতটুকু লিখতে হবে। সবাই বলে টু দা পয়েন্ট লিখতে হবে, আসলে টু দা পয়েন্ট কি জিনিস? আর দেখেন, আমি যখন কোনো বর্ণনামূলক প্রশ্ন পড়ি, বড় প্রশ্ন পড়ি, সব সময় আমি বলে দিই নম্বরের ভিত্তিতে আপনাকে লিখতে হবে। বেশি নম্বর বেশি লিখতে হবে, কম নম্বর কম লিখতে হবে। এই প্রশ্নটা যদি 7, 7, 8 বা 10 নম্বরের হয়, যতটুকু আছে আপনাকে সবটুকুই লেখার চেষ্টা করতে হবে। আমার নোটে যতটুকু আছে, আমার নোট যথেষ্ট সংক্ষিপ্ত বা কনসাইজ আকারেই লিখা। তো এখানে ছোট করেই লেখা আছে 10, 7 থেকে 10-এর জন্য যথেষ্ট। যদি 5 নম্বরের প্রশ্ন আসে, আপনার সূচনাটা কম দিতে পারেন। জাস্ট আপনি বলে দিলেন কোথায় আছে, অর্থাৎ এখানে আপনি এই দেওয়ানি কার্যবিধির কোথায় আছে এতটুকু লিখলেন, দিয়ে আপনি বলে দিলেন যে সমন দুই ভাবে জারি করা যায়। 1 নম্বর, এটা একটু ভিন্ন কালি দিই। অল্প নম্বরের জন্য যদি আসে, আপনি এই যে এখন হলুদ হাইলাইট করব,
ইয়েলো হাইলাইট করবো, এতটুকু লিখলেই হবে। 5, 4 নম্বর বা 3 নম্বরের জন্য হলে অল্প লিখলেই হবে। 1 নম্বর হচ্ছে আদালতের জারিকারকের বা পদাধিকের মাধ্যমে, মানে পায়ে হেঁটে যায়। এখন তো আগে রাস্তাগুলো নদী পথে হতো, মানে নৌকায় চড়ে যেত। তাই এখনো কিন্তু সেই আইনটা আছে যে যখন প্রসেস ফি বা সমন জারির জন্য যে ফিটা দিতে হয়, এখনো কিন্তু কি দিতে হয়, সিভিল মামলায় নৌকা ভাড়া দিতে হয়। জরুরি সমন জারি করতে হলে জরুরি ফি দিতে হয়, সেটার পরিমাণ যদিও 1-2 টাকার মধ্যে সীমাবদ্ধ, খুব সংক্ষিপ্ত, 1-2 থেকে 10-15 টাকা পর্যন্ত হয় সমনের। বিবাদীদের সংখ্যার উপর ভিত্তি করে আবার এই সমন জারির যে খরচ বা প্রসেস ফি, এটা বেশি হতে পারে। তবে খুব অল্প, নৌকা ভাড়া হয়তো বা 1 টাকা 2 টাকা এরকম কোর্ট ফির মাধ্যমেই দিতে হয়। তো পদাতিক সমন আগে পায়ে হেঁটে যাচ্ছে বলতে, একটা ধাপও তো পায়ে দিতে হয় নাকি, নৌকাতে যাক আর মোটর সাইকেলে বা গাড়িতে চড়ে যাক, পায়ে তো হাঁটতে হবে তাকে। এই কারণে এটার নাম হচ্ছে পদাতিক, মানে পায়ে হেঁটে সমন, সরাসরি সমন। মানুষ নিজে যাবে, কোর্টের কোনো পিয়ন বা কর্মচারী যাবে, সেটাকে প্রসেসর বা প্রসেস সার্ভার বলা হয় বা জারিকারক বলা হয়। আদালতের সেরেস্তাদার কর্তৃক ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো আমরা দেখেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাস্তবে দেওয়া হয় না, ডাকযোগেই দেওয়া হয়। বাংলাদেশের যে পোস্ট অফিস, এই পোস্ট অফিসের মাধ্যমেই কিন্তু পাঠানো হয়। তাহলে আমাদের 2 ধরনের সমনই দিতে হয়। যখন আমরা সমন দিব, আর্জির কপিও যুক্ত করতে হয়। আমরা দেখব যে আদেশ 5 বিধি 1-এ যখন দেখব যে সমনের সাথে কি কি দিতে হবে, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতি সমূহ, তাহলে সংক্ষিপ্তভাবে উপরে বললাম। এবার পদ্ধতির মধ্যে নিজে দেওয়ানি আদালত কর্তৃক বিবাদীদের প্রতি সমন জারির নানাবিধ পদ্ধতি সমূহ আলোচনা করা যায়। তাহলে জারি করা যায় 2 ভাবে, এবং পদ্ধতিগুলো কি কি আরো আমরা বিস্তারিত জানি। ব্যক্তিগতভাবে সমন জারি, সাধারণত সমন বিবাদীর ওপর ব্যক্তিগতভাবে জারি হতে হয়। তার অনুপস্থিতিতে তার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির ওপর সমন জারি হতে হবে। মনে করেন মিস্টার রহিমের বরাবর সমন যাচ্ছে, রহিম বিবাদী, রহিম বাড়িতে উপস্থিত নাই, রহিমের পক্ষে তার পরিবারের একজন ছেলে সদস্য সমন নিতে পারবে। আইনে আছে নারী সদস্য সমন নিতে পারবে না, শুধুমাত্র ছেলে সদস্য সমন নিবে। এটার কারণ কি, হয়তোবা বাড়ির মহিলারা অসচেতন ভাবে সমনটা হারিয়ে দিতে পারে, এই কারণে হয়তোবা এটা হয়েছে। এটা আমি নারী সমাজকে ছোট করে দেখছি না, তবে চিন্তা করেন এটা 1908 সালের আইন, ওই সময় তো নারী শিক্ষার অবস্থা কেমন ছিল আপনারা জানেন। এই কারণে পুরুষ সদস্যের উপরে দেওয়া হতো, আর যে সমন গ্রহণ করবে তার আবার সই নেওয়া হয় অথবা টিক সই নেওয়া হয়। তাহলে ব্যক্তিগতভাবে জারি বলতে সে নিজে সমন হাতে পাবে অথবা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য পাবে। পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি, যেটা একটু আগে আমি বলেছিলাম, এটা আরেকটা পয়েন্ট আবার বলছি। যদি তার ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি পাওয়া না যায়, মানে প্রতিনিধি ছেলে সন্তান বা অন্যান্য কেউ পাওয়া না যায়, তবে তার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি করতে হবে। এখানে ক্ষমতাপ্রাপ্ত বলতে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যদি কোনো ব্যক্তি তার ম্যানেজার নিয়োগ করে থাকে, তাকে বোঝানো হচ্ছে। আম মোক্তার, এক্ষেত্রে ভৃত্য, ভৃত্য বলতে বাড়ির যে কাজের লোক, সার্ভেন্ট বা চাকর, পরিবারের সদস্য হিসাবে গণ্য হবে না, তার মানে বাড়ির কাজের লোককে দেওয়া যাবে না, সে যদিও পার্মানেন্ট বা টেম্পোরারি কাজের লোক হোক না কেন। আদেশ 5 বিধি 12 এবং 15 পড়লে এটা আমরা জানতে পারবো, সেখানে গিয়ে তো আমরা পড়বই। তবে এমসিকিউ কিন্তু আমরা আদেশ বিধি অনুসারে পড়বো, আর রিটেনে আমরা এইভাবে উল্লেখ করব। লটকিয়ে বা বিকল্প পদ্ধতিতে সমন জারি, তাকে বাসায় গিয়ে পাওয়া গেল না, বা বাসার লোকজন নিতে চাচ্ছে না, অস্বীকার করছে, সমন নিবই না। সমন যদি না নেয়, জোর করে তার সমন দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে বাড়ির যে মেইন গেট আছে, মেইন গেটে ঝুলিয়ে দিতে হবে সমন। সেটাকে বলা হয় বিকল্প পদ্ধতিতে বা লটকিয়ে জারি। লটকিয়ে মানে সমনটাকে সেখানে টাঙিয়ে দেওয়া, সুতার মাধ্যমে হোক বা কোনো কিছুর মাধ্যমে ঝুলিয়ে দেওয়া। ঝুলিয়ে দেওয়া বলতে হ্যাং করে দেওয়া বা লটকিয়ে দেওয়া, একই কথা। বিবাদী বা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি বা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য, বয়স্ক ব্যক্তি পাওয়া না গেলে বা সমন গ্রহণ না করলে, মানে করতে অস্বীকার করলে,
বিবাদীর বাসগৃহের বাহির অংশে, কারণ ভিতরে তো ঢুকতেই দিবে না, তাকে সমন যে নিবে না, তাকে কি মানে সমন না নিলে, যে সমন নিয়ে গেছে তাকে তো ঘরের ভিতরে ঢুকতেই দিবে না, তাহলে অবশ্যই বাইরেই দিতে হবে। বা অন্য কোনো প্রকাশ্য স্থানে, বা বাড়ির সামনে একটা গাছ আছে, আম গাছ আছে, একটা কাঁঠাল গাছ আছে, বা একটা মনে করেন যে তাল গাছ আছে, বা একটা নারিকেল গাছ আছে, সেখানে গাছের সাথে বেঁধে দিতে পারে বা ঝুলিয়ে দিতে পারে। বা সে যেখানে সাধারণত ব্যবসা করেন, বা ব্যবসা যদি প্রতিষ্ঠান হয়, বা ব্যক্তিগত লাভের কাজ করেন, বা কোনো অন্য কোনো চাকরি করেন, সেখানে লটকিয়ে সমন জারি করতে হবে। এটা আছে 5-এর বিধি 17 এবং 20-এ। আমি আদেশ এবং বিধি উল্লেখ করে দিয়েছি। অনেকেই যারা আদেশ বিধি মুখস্থ রাখতে পারেন না, তারা আবার প্রশ্ন করতে পারেন যে স্যার বা ভাইয়া, আদেশ বিধি কি দেওয়া কম্পালসারি? এখানে লিখিত পরীক্ষায় কম্পালসারি বলে কিছু নাই। আপনি আদেশ বিধি দিলে নম্বর বেশি পাবেন, না দিলে নম্বর কম পাবেন, এটাই হচ্ছে বিষয়। তার মানে আপনি যত বেশি চিনি ব্যবহার করবেন, আপনার খাদ্যটা তত মিষ্টান্নতা তত মিষ্ট হবে। তার মানে আপনি যত তথ্য দিবেন, যত ইনফরমেটিভ করে তুলবেন লেখাটাকে, তত কি নম্বর বেশি পাবেন। কিন্তু ঢালাও ভাবে আপনি আহ, ধারা উল্লেখ করলেন না, আদেশ কত বিধি উল্লেখ করলেন না, শুধু লিখেই গেলেন সাহিত্যর মতন, নম্বর আরো কমে যাবে, বিরক্ত হয়ে নম্বর কমিয়ে দিবে। তার মানে ইনফরমেশন আপনাকে দিতে হবে, তাহলে আপনার নম্বর বেশি আসবে। এই ক্ষেত্রে জারিকারক সমন নোটিশের অপর পৃষ্ঠায় সংশ্লিষ্ট এলাকার 2জন নিঃস্বার্থ ব্যক্তির স্বাক্ষর ও টিপ গ্রহণ করবেন। স্বাক্ষর বা টিপ গ্রহণ করবেন। নিল না, লটকিয়ে জারি করবে। লটকিয়ে জারি করলো, তো লটকিয়ে দিল, সেটা তো ছিঁড়ে পড়ে যেতে পারে, বৃষ্টিতে ভিজে যেতে পারে, বা সেইটা কোন এক ব্যক্তি ছিঁড়ে ফেলে দিতে পারে, বা বিবাদী নিজেই ছিঁড়ে ফেলে দিতে পারে। দিয়ে কি বলতে পারে যে আমি তো সমন পাইনি। তো লটকিয়ে যে জারি করা হয়েছিল তার প্রমাণস্বরূপ যার সামনে লটকিয়ে জারি করা হচ্ছে ওই এলাকার 2জন নিরপেক্ষ ব্যক্তির কি নিতে হবে? স্বাক্ষর নিতে হবে। আর স্বাক্ষর না পারলে টিপসই নিতে হবে। এবং নাম ঠিকানা অবশ্যই লিখতে হবে, এটা কার স্বাক্ষর বা কার টিপসই। বিবাদীর সাময়িক অনুপস্থিতিতে তার বাসগৃহের বহির্ভাগের সামনে সমন লটকিয়ে জারি করা যুক্তিসঙ্গত নয়। আবার বলছি, বিবাদীর সাময়িক অনুপস্থিতিতে তার বাসগৃহের বহির্ভাগের সামনে সমন লটকিয়ে জারি করা যুক্তিসঙ্গত নয়। মনে করেন বিবাদী চাকরি করে, বা বিবাদী কাজের লোক, সে বাইরে গেছে, সন্ধ্যায় আসবে। তাহলে যে সমন জারি করতে গেছে, সে জানতে পারলো এই ব্যক্তি দিনে বাসায় থাকে না, সন্ধ্যায় আসে, তাহলে সমন জারি করতে সন্ধ্যা বা সন্ধ্যার পরে যেতে হবে। তাহলে সে থাকলো। এখন আজকে গেলাম দুপুরবেলা, বিবাদীকে পেলাম না, আমি চলে আসলাম লটকিয়ে জারি করে, এটা করা যাবে না। প্রয়োজনে সে কখন বাসে আসতে পারে সে তথ্য নিয়ে যেতে হবে। যাওয়ার পরে সে থাকুক, বা পরপর 2-3 দিন গেলাম তাও তাকে পাওয়া যাচ্ছে না, তার মানে সে দীর্ঘদিন অনুপস্থিত। এটাকে সাময়িক অনুপস্থিত বলা হচ্ছে। দীর্ঘদিন অনুপস্থিত হলে লোডকে সঙ্গে সঙ্গে জারি করে চলে আসা যাবে। আর যদি সাময়িক, মানে সে আজকে বা কালকেই আসবে, ঢাকায় গেছে কোনো কাজে, বা এলাকার বাইরে গেছে কোনো কাজে, সে কিছুদিনের মধ্যে চলে আসবে, 2-1 দিন পরে, এ তথ্য পেল যে 7 দিন পরে সে আসবে, তাহলে জারিকারকের উচিত 7 দিন পরে আবার যাওয়া। তাহলে তার পেশাগত যে দায়িত্ব সঠিকভাবে পালন হবে। যদি ওই বিবাদীকে তার বাসগৃহে পাওয়ার সম্ভাবনা থাকে, তবে পুনরায় তার বাড়িতে সমন জারির উদ্দেশ্যে যেতে হবে, যেটা আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। তো এখানে দেখেন আমি কি ভাষা ব্যবহার করেছি, বা কোনো বইয়ে কি ভাষা আছে, সেটা কোনো ম্যাটার না। আমি যে গল্পগুলো বলছি, বা আমি যে ভাষাটা দিয়েছি, বা বইয়ে কোনো ভাষা ব্যবহার করা হয়েছে, সেটাকে আপনি নিজের ভাষায় কনভার্ট করেন, যে চলিত ভাষা বা সাধু ভাষা। আমি বলবো সাধু ভাষা অ্যাভয়েড করবেন, চলিত ভাষাতে আপনি লিখেন। আপনি হাই স্কুলে, আপনি কলেজে, আপনার ল গ্রাজুয়েশনের সময় যে ভাষা ব্যবহার করেছেন, চেষ্টা করবেন চলিত হলে চলিত। খুব কম মানুষই আশা করি যে সাধু ভাষা ব্যবহার করেছে, বা এই সংখ্যাটা শূন্য হলেও আমি মানে অবাক হব না যে আমার স্টুডেন্ট যতগুলো আছে সবাই কি চলিতই ব্যবহার করেছে। তাই আমি যেহেতু ইংলিশে পড়াচ্ছি না, বাংলায়, তো আমি সবাইকে বলবো বাংলাতে উত্তর করবেন, চলিত ভাষায় উত্তর করবেন, নিজের ভাষায় উত্তর করবেন। আমার ভাষা হুবহু কপি করার দরকার নাই। ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে সমন জারি, আগে ফ্যাক্সের যুগ ছিল। এই আইন যখন পাশ হয় 1909 সাল, তখন তো ইন্টারনেট আবিষ্কারই হয়নি।
ইন্টারনেট যদি আবিষ্কার না হয় তাহলে ইলেকট্রনিক মেল, ইমেল মানে তো ইলেকট্রনিক মেল, তখন তো আবিষ্কারই হয়নি। তো এখানে ইমেলটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ইমেলটা গুরুত্বপূর্ণ। আর ফ্যাক্স ছিল তখন, কিন্তু ফ্যাক্স ওই সময় ছিল আইন যখন পাশ হয়। তো ফ্যাক্স এখনো চালু আছে কিছু কিছু জায়গায়। ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে সমন জারি করা যেতে পারে। যদি জানতে পারি যে সে ইমেল ব্যবহার করে, বিবাদী দেশের বাইরে আছে, তো ইমেলের মাধ্যমে তাকে সমন দেওয়া যেতে পারে। যদি বাদী আবেদন করেন তাহলে ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে সমন জারি করা যাবে। আদেশ 5 বিধি নয়। ব্যতিক্রম ক্ষেত্রে, বাস্তবে এই যে দুই পদ্ধতির কথা বলা হচ্ছে, তার বাড়ির ঠিকানা পাওয়া যাচ্ছে না কিন্তু তার ইমেল নাম্বার পাওয়া গেছে, তাহলে তাকে ইমেলে দেওয়া যেতে পারে বা তাকে ফ্যাক্স করা যেতে পারে। যদি তার যে অফিসে সে কাজ করছে অফিসে যদি ফ্যাক্স থাকে, ফ্যাক্স নম্বর যদি জোগাড় করা যায়, সংগ্রহ করা যায়। জারিকারক সমন জারি ফেরত দিলে নাজির যথাসম্ভব দ্রুত এবং সমন ফেরত আসা, এটাকে বলে হচ্ছে SR। দেখবেন আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন বা এর ইতিপূর্বে করেছেন, 5টা সিভিল 5টা ক্রিমিনাল মামলা দিতে হয়। তো সিভিল মামলা বা ক্রিমিনাল মামলার সমন, বাংলায় সমন লেখা থাকতে পারে বা ইংলিশে যদি লেখেন সংক্ষেপে SR। SR মানে কি? এস এ সমন, আর এ হচ্ছে রিটার্ন। সমন রিটার্ন মানে সমনটা প্রপারলি জারি হয়ে ফেরত আসছে। এটা আবার জারিকারক নাজির বা নেজারত শাখার যিনি প্রধান তাকে বলা হয় নাজির। এটা কিন্তু প্রশাসনিক একটা বড় পদ। জেলা পর্যায়ের আদালতে নাজির সাহেব থাকেন, এটা একটা বড় পদ। তো নাজির নেজারত শাখার, নেজারত ডিপার্টমেন্টের হচ্ছে তিনি প্রধান। এই সমন জারির মেইন দায়িত্ব তার, তিনি দায়িত্ব ভাগ করে দেন কোনো প্রসেসরকে। আপনি প্রয়োজনে বাস্তবে কোর্টে গিয়ে এই বিষয়গুলো বুঝে নেবেন। তো এই যে জারিকারক তখন দেখলো ঠিক আছে, এটা তখন সংশ্লিষ্ট আদালতে কি করে দিবে, পৌঁছে দিবে। আদালত থেকে সমন নেজারত শাখায় আসে, সমন জারি হয়ে গেছে। সমন সবসময় দুই সেটে হয়, একটা দিয়ে দিতে হয় আর একটাতে সই নিয়ে ফেরত আসে। এটাই হচ্ছে সমন রিটার্ন। এই রিটার্ন সমন আবার নথিতে যুক্ত করতে হয়। তাহলে নেজারত শাখা থেকে সংশ্লিষ্ট আদালতের সেরেস্তায় যায় সমনটা। সেরেস্তাদার আবার কি করে, এইটা সংশ্লিষ্ট যে মামলা নথিতে নোট দিয়ে এটা নথির মধ্যে গেঁথে দেওয়া থাকে। বলে রাখা ভালো যে সমনটা রিটার্ন হয়ে আসলো, এটা কিন্তু একটা কি, সরকারি ডকুমেন্ট বা পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল। কোথায় চলে গেলাম আমরা, সাক্ষ্য আইনের 74 ধারায়। এটা একটা সরকারি দলিল। এইটা কোথায় থাকে? জুডিশিয়াল রেকর্ড বা নথির ভেতরে গেঁথে দেওয়া থাকে, সেলাই করা থাকে। তাহলে যথাসম্ভব দ্রুত এবং কমপক্ষে মামলার ধার্য তারিখে 2 দিন পূর্বে সংশ্লিষ্ট কোর্টে ফেরত দিবেন। 2-3 দিন পূর্বে দিলে তাহলে সমন জারি হয়ে আসছে এইটা পেশকার সাহেব বুঝতে পারবেন। এবং এইটা যখন পেশকার সাহেব কি লিখবেন, পরবর্তী তারিখ দিবেন এবং স্টেপটা পরিবর্তন হবে, তাহলে বাদী পক্ষের উপকার হবে, মামলাটা দ্রুত হবে। অপরদিকে যোগাযোগে বা প্রেরণের পর ডাক রসিদ বা অ্যাকনলেজমেন্ট ডিউ, ডাক বিভাগে যখন কোনো কিছু পাঠাচ্ছি তখন রেজিস্ট্রি সহ যখন পাঠানো হয়, এডি সহ রেজিস্ট্রি। এডি মানে কি? অ্যাকনলেজমেন্ট ডিউ। অ্যাকনলেজমেন্ট ডিউটা কি? প্রাপ্তি স্বীকারপত্র, ছোট একটা চিরকুট থাকে। ডাকযোগে কোনো কিছু যদি মামলার হোক বা অন্য হোক, আমরা লিগ্যাল নোটিশও এডি সহ পাঠাই। এডি ছাড়া কিন্তু মামলা হয় না, এনআই অ্যাক্টের মামলা বা চেকের মামলা। তো আমি যেটা বলছি যে এই এডিটা লাগবে। ডাকযোগে যেটা গেল সেটার এডি আসবে, আর যেটা পদাতিক গেল সেটার আবার সমন ফেরত আসবে। দুইটা যখন যুক্ত হবে তখনই সেটা প্রপারলি সমন জারি হয়েছে বলে কি হবে, প্রমাণিত হবে। তাহলে ডাক রসিদ থাকলে 1 মাস অতিক্রান্ত হওয়ার পর এডি ডাক সমন জারি হিসেবে গণ্য হবে। বিবাদী একের অধিক হলে প্রত্যেকের ওপর সমন জারি করতে হবে। বিবাদী যদি 4-5 জন হয় তাহলে প্রত্যেককে কি কিন্তু সমন আলাদা আলাদা দিতে হবে। এছাড়া বিভিন্ন জেলার বিবাদীর ওপর সমন সংশ্লিষ্ট জেলার নেজারত বিভাগের, ওই যে নেজারত বিভাগ বারবার বলছি, নাজির যেখানে প্রধান থাকেন মাধ্যমে প্রেরণ করতে হবে। মনে করেন রাজশাহীর আদালতে আমি একটা মামলা করলাম, কিছুদিন আগেও এই ধরনের 2-3টা মামলা করেছি, যেটার
বিবাদী কিছু আছে রাজশাহী জেলার অন্তর্গত বিবাদী, কিছু আছে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত, কিছু বিবাদী আছে আবার নওগাঁ জেলার অন্তর্গত। তো চাঁপাই বা নওগাঁ জেলার আবার বিবাদী কি করে হলো? এটা হওয়ার কারণ হচ্ছে বিবাদী মানে যেই সম্পত্তির মালিক, তার হয়তো বা কন্যা, এই কন্যার বিয়ে হয়ে গেছে ভিন্ন জেলার। তো যদি একই জেলায় বিয়ে হয় তাহলে বিবাদীর সকল বিবাদীর জেলা একটাই হতো, কিন্তু একটা মেয়ের বা একটা নারীর বিয়ে নিজ জেলাতেই হবে তার তো কোনো গ্যারান্টি নাই, বা হতেই হবে এই ধরনের তো কোনো আইন নাই। ভিন্ন জেলাতেও হতে পারে। এই কারণে ভিন্ন জেলাতে যদি বিবাদী পাওয়া যায় বা কোনো ব্যক্তি নিজ জেলা থেকে অন্য জেলাতে চলে গেছেন, মাইগ্রেট করেছেন, সেক্ষেত্রে ভিন্ন জেলাতে সমন দিতে হলে সরাসরি এই জেলার নেজারত শাখা সমন নিয়ে যাবে না। এই এই জেলা থেকে চলে যাবে ওই সংশ্লিষ্ট আদালতের, মনে করেন যে নওগাঁ বাড়ি, নওগাঁর জেলার যে আদালতের নেজারত শাখা আছে সেই নেজারত শাখাতে চলে যাবে, এই নেজারত শাখা থেকে ফরওয়ার্ড করে দিবে। তখন সেই নেজারত শাখা থেকে সেই নেজারত শাখার যিনি জারিকরক বা প্রসেস সার্ভার তিনি সংশ্লিষ্ট বিবাদীকে সমনটা পৌঁছিয়ে দিবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমি এতক্ষণ পদ্ধতি দেখালাম। এবার বলছি যে বিকল্প পদ্ধতিতে সমন জারির ফলাফল নির্ণয় করুন। বিকল্প পদ্ধতিতে অর্থাৎ লটকিয়ে সমন জারি করা হয়েছে, এটা আমি এই যে 3 নম্বর পয়েন্টে পড়েছি। তো এটা করলে কি কোনো মামলার ক্ষয়ক্ষতি হবে কিনা এটাই জানতে চাওয়া হচ্ছে। বিকল্প পদ্ধতিতে সমন জারি ফলাফল, এই প্রশ্নটা 2, 3 বা 5 সর্বোচ্চ নম্বরে আসতে পারে। 3 নম্বরের আসাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। বিবাদী বা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি বা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি পাওয়া না গেলে, এই কথাগুলো আমি বললাম যে সেক্ষেত্রে লটকিয়ে জারি করতে হবে। এটা কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির 5-এর বিধি, আদেশ 5-এর বিধি 17 এবং 20-এ। তো এই এতটুকু আগে পড়েইছি। যখন বিবাদী সমন এড়িয়ে চলে অথবা সমন গ্রহণ করতে অস্বীকার করে, কিছু কিছু বিবাদী আছে খুব চালাক। যখন সমন করতে আসছে, সমন জারি করতে আসছে, সে অস্বীকার করছে যে আপনি কি রহিম? না, আমি রহিম না। রহিমের বাসা কোনটা সে ভিন্ন বাসা দেখাই দিচ্ছে, সে বিভ্রান্ত করছে সমন জারিকারককে। অথবা অনেকবার চেষ্টা সত্ত্বেও বিবাদীর ওপর সমন জারি সম্ভব না হয়, তখন বিকল্পভাবে সমন জারি করা যাবে। বিকল্পভাবে সমন জারি ক্ষেত্রে যথাযথ শর্তাবলী পালন করা হলে উক্ত বিকল্পভাবে জারিকৃত সমন ব্যক্তিগতভাবে জারিকৃত সমনের ন্যায় কার্যকর হবে, কোনো সমস্যা নেই। এটা কোথায় আছে? AIR, অল ইন্ডিয়া রিপোর্ট, 1930, লাহোর আদালতের একটা সিদ্ধান্ত, 397 পৃষ্ঠায় আছে। আবার এটা সম্পর্কে একজন বিজ্ঞ আইনজ্ঞ একজন ব্যক্তির বক্তব্য আছে কি, বিচারপতি ম্যাকলিড এর মতে রেজিস্ট্রার ডাকযোগের সমন জারি বিবাদীর উপর ব্যক্তিগতভাবে সমন জারির মতোই কার্যকারী হবে এবং এটি মামলাকারীর জন্য একটা সুবিধাজনক ব্যাপার বটে। তাহলে ব্যক্তিগতভাবে সমন জারি বলতে ওই যে পায়ে হেঁটে হাতে হাতে সমন দেওয়া, সেটা সম্ভব না হলে লটকিয়ে জারি করছি, তো লট করে জারি করলেও কোনো প্রবলেম নাই, মামলার ক্ষতি হবে না। আবার ডাকযোগে যদি সমন জারি হয় কিন্তু ব্যক্তিগতভাবে সমন জারি করা সম্ভব হয় যদি না হয়, তাহলে আদালতকে বলতে পারবো ইওর অনার, ডাকযোগে তো সমন জারি করা হয়েছে, এই যে এডি আছে, এডিতে সে স্বীকার করেছে সমন পাওয়ার প্রাপ্তি স্বীকারপত্রে বিবাদী সই আছে। অতএব যেহেতু তাকে আর আহ, পাওয়া যাচ্ছে না, সে হয়তো বা এলাকায় নাই, গা ঢাকা দিয়েছে বা এড়িয়ে বেড়াচ্ছে, সমন জারি করা বারবার যে ফেরত আসছে, অতএব এই ডাকযোগে যে সমন জারি করা হয়েছে এটাকে প্রপারলি সমন জারি হিসেবে মেনে নিয়ে এইটা পরবর্তী স্টেপে যাওয়া হোক, অর্থাৎ জবাব দাখিলের জন্য মামলাটি উত্তোলন করা হোক, তখন আদালত মেনে নিতে পারেন দরখাস্তটা। এরপর প্রশ্ন, সমনের পরিবর্তে কখন পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো যায়? মানে সমন দিব না, দেব লেটার বা পত্র। যখন বিবাদী সমন এড়িয়ে চলে অথবা সমন গ্রহণ করতে অস্বীকার করে অথবা অনেকবার চেষ্টা সত্ত্বেও বিবাদের উপর সমন জারি সম্ভব না হয়, একই বক্তব্য দেখেন ফেরত আসছে। এক্ষেত্রে যদি বিপরীত উদ্দেশ্য প্রতিমান না হয় তাহলে সঠিক ঠিকানা, সঠিক ডাকমাসুল, ডাকমাসুল মানে এই যে একটা চিঠি পাঠাতে 10 টাকা বা 15 টাকা খরচ হয় সেটাকে বলা হচ্ছে পোস্টাল কস্ট বা পোস্টেজ। পোস্টেজ বললেও ডাকমাশুলকে বোঝায়।
এবং রেজিস্ট্রার ডাকযোগে চিঠি বা পত্র পাঠায় এবং চিঠির ভেতর সমন থাকলে তা যথাযথভাবে সমন জারি বলে গণ্য হবে। অর্থাৎ উক্ত ক্ষেত্রে সমনের পরিবর্তে পত্রের মাধ্যমে বিবাদীর মামলার বিষয়ে অবগত করানো যাবে। বিচারপতি ম্যাকলিডের মতে এই যে একটু আগে যেটা বললাম একই বক্তব্য আছে, মানে ওভারল্যাপিং আছে। এরপরে আমরা একটি প্রবলেমেটিক বা সিচুয়েশনাল প্রশ্ন পড়ব, সমস্যামূলক প্রশ্ন পড়ব। এইটা একটু গুরুত্বের সাথে পড়বেন, বুঝবেন। এটা না বুঝলে প্রশ্ন করবেন, কারণ প্রবলেমেটিক প্রশ্ন আসছেই, প্রতিটা প্রশ্নের সাথে প্রবলেমেটিক প্রশ্ন জুড়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে 5 নম্বরের প্রবলেমেটিক প্রশ্ন আসে। ঢাকার একটি আদালত ক এর দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন, কিন্তু ক সমন মোতাবেক আদালতের উক্ত আদেশ পালনে ব্যর্থ হন। সমন দিল কিন্তু সে সমন অনুসারে দলিল নিয়ে আসলো না। তার মানে কি, সমন জারি করার জন্য যে আদালত নির্দেশনা দিল, তাহলে আদালত সমন দেওয়ার জন্য যে নির্দেশনা সেটা ব্যক্তি কি করছে, অমান্য করছে। তাহলে সমনের নির্দেশনা যদি অমান্য করে তার শাস্তি কি হতে পারে, এইভাবেও প্রশ্ন আসতে পারে। এটা মূলত জানতে চাচ্ছে যে সমন যদি কেউ অমান্য করে তাহলে তার সাজা কি হতে পারে। আদালত ক কে উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, মানে শাস্তি দিতে পারবে কিনা। দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উত্তর পূর্বক উত্তর দিন। এখানে আদালতের নাম উল্লেখ করা আছে, ব্যক্তির নাম উল্লেখ করা আছে, আর অথবা দিয়ে পরে যে প্রশ্নটা করা হয়েছে দুইটি বিগত সালের প্রশ্ন। একটা আদালতের নাম উল্লেখ করেছে ঢাকা, ঢাকার একটি আদালত, এবং ব্যক্তির নাম উল্লেখ করেছে ক। পরের প্রশ্ন, মানে পরের প্রশ্নটা পড়ি। অথবা মামলার বিষয়বস্তু সম্পর্কিত কোনো দলিল প্রদর্শনের জন্য বিবাদীর, এখানে ক না বলে বিবাদী বলছে, আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত দলিলটি নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার জন্য বাদীকে নির্দেশ প্রদান করে। এবার কাকে নির্দেশ দিচ্ছে? বাদীকে। বাদীকে বলছে এই দলিলটা বিবাদী দাবি করছে, এই দলিল বাদীর কাছে আছে, বাদীকে এটা উপস্থাপন করতে বলেন, তাহলে মামলাটা সবকিছু কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ, কারণ বাদী আদালতের নির্দেশ পালন করলো না, তার কাছে দলিল থাকা সত্ত্বেও আদালতে দলিলটা দাখিল করলো না। এমন ব্যর্থতার পরিণাম ফলাফল কি হতে পারে? অনেকেই ভাবতে পারেন বাদীকে নির্দেশ দেওয়ার কি আছে, বিবাদীকে তো নির্দেশ দিবে, কিন্তু বাদীকেও তো নির্দেশ দিতে পারে। বাদী অনেক সময় আদালতকে মিসলিড করতে পারে। তার মানে ক্লিন হ্যান্ড বলে একটা কথা আছে। ক্লিন হ্যান্ড বলতে সৎভাবে আদালতে আসা। বাদী মামলা করেছে, তার মানে বাদীর মধ্যে যে কোনো ঝামেলা নাই এটা কিন্তু ধরে নেওয়া যাবে না। বাদী মিথ্যা মামলাও করতে পারে, বাদী সত্য মিথ্যার মিশ্রণে একটা ভিত্তিহীন মামলাও করতে পারে, আদালতকে মিসলিড করে একটা নিজের স্বার্থে ডিক্রি নেওয়ার উদ্দেশ্যে মামলা করতে পারে। হয়তোবা দেখা যাচ্ছে বাদী মামলায় জিততে পারলো না, পরাজিত হয়ে গেল, তখন এই মামলায় ডিক্রি পাবে না, মামলা ডিসমিস হয়ে যাবে। তাহলে এটা আমরা পরের যে অংশ অথবা এটার উত্তর দেখব। কোনো ব্যক্তিকে দলিল উপস্থাপনে বাধ্য করতে দেওয়ানি আদালতের পদক্ষেপটা কি আমরা সেটা দেখব। আমরা অথবার অংশটা দেখছি, উপরের অংশের উত্তর কিভাবে করব সেটা পরে বলছি। তাহলে ধারা 32 এবং আদেশ 16 বিধি 10 এর বিধান অনুসারে এতটুকু বলাটা আপনার কম্পালসারি। ধারা আদেশ বিধি বলতে না পারলে নম্বর অনেক কমে যাবে। নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করে দেওয়ানি আদালত কোনো ব্যক্তিকে বিজ্ঞ আদালতে কোনো দলিল উপস্থাপন করতে বাধ্য করতে পারে। তার মানে আইনগত ভিত্তি কি কোথায় আছে সেটা বলে দিলাম। হুলিয়া জারি করতে পারে। তাহলে বাদীকে বলল, বাদীর নাম মনে করেন রহিম, রহিম সাহেব দলিল দেন, দলিল দিল না, তাহলে রহিম সাহেবের হুলিয়া জারি করতে পারে। হুলিয়া জারিটা আবার কি জিনিস? আমরা যে প্রোক্লামেশন ইংলিশে বলা হয়, বাস্তবে যেটা আমরা বুঝি ওয়ান্টেড ঘোষণা করা। ক্রিমিনাল মামলায় সাধারণত ওয়ান্টেড ঘোষণা করে কি করা হয়, পোস্টারিং করা হয়, বা অনেক টিভি বা পত্রিকায় এগুলো প্রচার করা হয়। তো হুলিয়া জারি সাক্ষ্যদান বা দলিল উপস্থাপনের জন্য কোনো ব্যক্তিকে সমনে উল্লেখিত সময়ে এবং স্থানে হাজির হতে হুলিয়া জারি করতে পারে। হুলিয়া জারি বলতে এখানে বাস্তবে এখন বর্তমানে কোর্টে কি হয়, হুলিয়া জারি কিসের কিভাবে হয়, তার নাম ঠিকানা সহ পত্রিকায় সার্কুলার দেওয়া হয়।
কারণ তার যখন ঠিকানা পাওয়া না যায়, তখন যে ঠিকানাটাতে সর্বশেষ তাকে বসবাস করতে জানা গেছে, সেই ঠিকানা ব্যবহার করে তার নাম, তার বাবার নাম, বা মহিলা হলে স্বামীর নাম ব্যবহার করে একটা ওপেন সার্কুলার দেওয়া হয়, বিজ্ঞাপন দেওয়া হয় এবং সময় বেঁধে দেওয়া হয়। সাধারণত 1 মাস দেওয়া হয়, যেই সময়ের মধ্যে আপনি আসেন। উক্ত হুলিয়ার কপি উক্ত ব্যক্তি যেই স্থানে বসবাস করে সেই স্থানের বহির্ভাগে বা অন্য কোনো প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে। তো লটকিয়ে দেওয়ার প্রচলন আমি কম দেখছি। এই প্রচলনটা বেশি চলছে এখন পত্রিকায় দিয়ে দেওয়া। কারণ তার যদি ঠিকানাই খুঁজে না পাওয়া যায় তাহলে লটকিয়ে কিভাবে দিবে। ক্রিমিনাল মামলাতেও, সিভিল মামলাতেও কিন্তু সংবাদপত্রে সার্কুলার দেওয়া হয়। এটাই হুলিয়া। গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা। ওয়ারেন্ট ইস্যু করা কি জিনিস আমরা জানি, যে তাকে ধরতে হবে। তারপরে সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের আদেশ প্রদান, তার মানে সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের, এখানে এখানে ক্রয় কথাটা লেখা আছে, এখানে ক্রয় না হয়ে এখানে হবে ক্রোক। আপনারা একটু সংশোধন করে নেন। তাহলে বলছিলাম যে সম্পত্তি ক্রোক এবং বিক্রয়ের আদেশ প্রদান। আদালতের বিবেচনা মতে উক্ত ব্যক্তির সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করার আদেশ দিতে পারবে, তবে শর্ত যে স্বল্প এখতিয়ার সম্পূর্ণ কোনো আদালত সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রোকের কোনো আদেশ দিতে পারবেন না। স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের কিন্তু এই আহ, ক্রোক এবং বিক্রয়, অকশনে বিক্রয় করার আদেশ দিতে পারবেন না। তাছাড়া স্বাভাবিক এখতিয়ার সম্পন্ন আদালত পারবেন। জরিমানা দাখিলের আদেশ প্রদান। আমরা পড়ছি সমনে কোনো দলিল দিতে বললো, দলিল দিল না, সেক্ষেত্রে কি কি হতে পারে তার? উক্ত ব্যক্তির হাজিরার জন্য জরিমানা অনধিক 500 টাকা দাখিলের জন্য আদেশ দিতে পারে, অমান্য করার জন্য। দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। যে কেন্দ্রীয় কারাগার থাকে সেখানে দুই শ্রেণীর আটক থাকে, একটা সিভিল প্রাইজন হিসাবে আর একটা হচ্ছে ক্রিমিনাল প্রিজনার হিসাবে। তো কোনো ফৌজদারি মামলায় আটক যদি হয় তাহলে সে ক্রিমিনাল প্রিজনার হিসাবে ক্রিমিনাল প্রিজনে থাকবে। আর যদি দেওয়ানি মামলায় হয় তাহলে দেওয়ানি কারাগারে আটক থাকবে, দেওয়ানি আদালতের নির্দেশে। উক্ত জরিমানা পরিশোধের ব্যর্থতার জন্য উক্ত ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিতে পারবে আদালত, যে সমন অমান্য করলে এই সাজাটা হবে। এরপরে আমরা এই যে নিচের অংশের উত্তর দেখলাম, অথবার নিচের অংশের, এবার অথবার উপরের অংশের যদি উত্তর দেখতে চাই, অথবার উপরের অংশে কি বলা হয়েছে? এখানে দলিল প্রদর্শনের জন্য সমন দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, দেখেন। দলিল প্রদর্শন। আর ওপরে কি বলা হয়েছে? দলিল উপস্থাপন। তো দলিল প্রদর্শন, দলিল উপস্থাপন একই কথা। না, যার কাছে কোনো দলিল আছে সেটা আদালতে জমা দিতে হবে, আদালতকে শো করতে হবে, সাবমিট করতে হবে। তো সেটা দুইটা প্রশ্নর কিন্তু একই উত্তর। কিন্তু এইটা, নিচেরটা হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন হলেও পুরোটা প্রবলেমেটিক প্রশ্ন না, থিওরিটিক্যাল প্রশ্নের মতো এটার উত্তর হয়েছে। থিওরিটিক্যাল প্রশ্নের পয়েন্ট আকারে উত্তর দিয়েছি। কিন্তু ওপরে যদি হয় এটা প্রবলেমেটিক প্রশ্ন, তো এটার উত্তর কি করে করব? ওই যে ঘটনা, তারপরে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন। প্রাসঙ্গিক আইনে আমরা কি দিয়ে দেবো? এই যে ধারা 32, আদেশ 16 এবং বিধি 10, এগুলো দিয়ে দিব আইনের নাম সহ। আর প্রাসঙ্গিক আইন গেলে এবার সিদ্ধান্ত, সিদ্ধান্তে এসে আমরা এই পয়েন্টগুলো দিয়ে দিতে পারবো যে এইগুলো করতে পারবে সিদ্ধান্তে আদালত। এখানে আমি আবার একটু বর্ণনা দিয়েছি, টেকনিক মানে আপনাদেরকে সমাধান দিয়েছি, যে উপরোক্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মানে অথবার উপরে যেটা আছে, কোনো ব্যক্তিকে এর পরিবর্তে ব্যবহার করলে তা অথবা এর উপরের অংশের উত্তর হিসাবে যথাযথ হবে। অর্থাৎ প্রশ্ন যেভাবে আসবে উত্তর সেভাবে করতে হবে। তাহলে এখানে আমরা বলছি যে উক্ত জরিমানা পরিশোধের ব্যর্থতার জন্য উক্ত ব্যক্তিকে না বলে আমরা কি বলবো? ক কে দেওয়ানি আদালতে আটকের আদেশ দিতে পারবে। তাহলে এখানে উক্ত ব্যক্তি না বলে ক কে হাজিরার জন্য, এইভাবে উত্তর করতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। তো প্রশ্ন যেভাবে আসবে উত্তর সেভাবে সাজাবেন। যদি ক না লিখে এখানে লেখা থাকে এক্স, এক্স লিখবেন। এ লেখা থাকলে এ লিখবেন। পরের টপিক আমরা পড়ব, টপিক 4 বা 4, সেট অফ। সেট অফের বাংলা কি? পারস্পরিক দায়শোধ, দাবি সমন্বয়। এটার আবার আরেকটা বাংলা আছে ওজেবাদ। ওজেবাদ সাধারণত প্রচলিত শব্দ নয়, তবে ওজেবাদ শব্দ ব্যবহার করে যদি প্রশ্ন আসে এমসিকিউ বা রিটেনে বা ভাইভাই, আশা করি এই নোটের শব্দটার সাথে যেহেতু আপনাদের পরিচয় করে দিলাম, আপনারা উত্তর করতে পারবেন। সেট অফটা কি সাধারণ ভাষায় যদি বলি, বাদী দাবি করলো যে বিবাদীর কাছ থেকে আমি 10 লক্ষ টাকা পাই, যে একটা মানি সুটের মামলা করলো এই টাকাটা আদায় করার জন্য। এখন বিবাদী আবার লিখিত জবাবে দাবি করছে যে ঠিক আছে, সে 10 লক্ষ টাকা পাই, আমি এটা মেনে নিচ্ছি, এটা ঠিক। কিন্তু আমি যে তার কাছে আবার 5 লক্ষ টাকা পাই, তো সে যদি 5 লক্ষ টাকা স্বীকার করে আমার, তাহলে 10 লক্ষ থেকে 5 লক্ষ মাইনাস করলে বাকি 5 লক্ষ টাকা আমি দিব, আমি তাতে রাজি আছি। এটা হচ্ছে পারস্পরিক দায়ী পরিশোধ। তখন বিবাদী যদি বাদীকে 5 লক্ষ টাকা দিয়ে দেয়, মামলা সেভাবে নিষ্পত্তি হয়ে যাবে চলে নেওয়ার মাধ্যমে। বা যদি বাদী সেটা অস্বীকার করে নিতে যে না, আমি 10 লক্ষ টাকা পাবো কিন্তু বিবাদী আমার কাছে 5 লক্ষ টাকা পাবে না, তাহলে কি হবে? বাদী তার জবাব দিবে যে 5 লক্ষ টাকা পাবো। তখন বিবাদী জবাব যদি দেয় যে 5 লক্ষ টাকা আমি বাদীর কাছে পাবো, তাহলে বাদী দাবি করছে 10 লক্ষ পাবো বিবাদীর কাছে, বিবাদী দাবি করছে 5 লক্ষ পাবো বাদীর কাছে। বাদী আবার এই যে বিবাদী 5 লক্ষ টাকা পাবে এটা আবার যদি অস্বীকার করে বাদী, তাহলে মামলা কন্টেস্ট হবে। কন্টেস্টে বাদীকে কি প্রমাণ করতে হবে? সাক্ষ্য প্রমাণ দিয়ে যে আমি 10 লক্ষ টাকা পাবো। বিবাদীকে কি প্রমাণ করতে হবে? আমি তার কাছ থেকে 5 লক্ষ টাকা পাবো। এখন উভয় পক্ষ যদি প্রমাণ করতে পারে, তাহলে ডিক্রি কি আসবে? 10 - 5 সমান 5 লক্ষ টাকা দিতে হবে বিবাদীকে। ডিক্রিটা তখন 5 লক্ষ টাকার হয়ে যাবে। আশা করি সেট অফের যে কনসেপ্ট সেটা বুঝতে পেরেছেন। সেট অফ বলতে কি বুঝেন? সেট অফের শর্তসমূহ ব্যাখ্যা করুন। সেট অফের অনুরূপ ওজোর কখন তোলা যায়, মানে সেট অফের দাবি কখন তুলতে পারবে, কে তুলতে পারবে, এটা বলা আছে। এবং লিগ্যাল সেট অফ এবং ইকুইটেবল সেট অফের মধ্যে পার্থক্যটা কি, বা অন্যভাবে বললে আইনগত দাবি সমন্বয় এবং ন্যায়সঙ্গত দাবি সমন্বয় এর মধ্যে পার্থক্য লিখুন। তাহলে এখানে সেট অফ কথাটা উল্লেখ করা আছে, এখানে সেট অফ কথা উল্লেখ নাই, দাবি সমন্বয় কথাটা উল্লেখ আছে। তো দাবি সমন্বয় মানেই সেট অফ। একটু আগে উপরে দেখলাম এখানে ওজে বাদ দিয়ে প্রশ্ন আসতে পারে বা দায়ী পরিষদ দিয়ে প্রশ্ন আসতে পারে। পরে প্রশ্ন, বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেট অফ এর আইনগত মূল্য কতটুকু? দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উদাহরণ সহ আলোচনা করুন। সেট অফের সংজ্ঞাটা আমরা দেখে নিই। সেট অফ হলো কোনো দাবির বিরুদ্ধে উত্থাপিত আরেকটি দাবি। ওই যে 10 লক্ষ দাবি করলো, তার বিরুদ্ধে আবার 5 লক্ষ টাকা দাবি করছে, এরকম। আবার এরকম হতেও পারে, বাদী মামলা করলো 10 লক্ষ টাকা, আর বিবাদী এসে বলছে যে না, আমি তার কাছ থেকে 12 লক্ষ টাকা পাবো, আমি তো মামলা করতে পারতাম কিন্তু আমি তাকে ছাড় দিয়েছি, সেটার সুযোগ নিয়ে সে আমার নামে মামলা করেছে। তো সে এই কাজটা ঠিক করেনি, এটা আদালতে উপস্থাপন উত্থাপন করতে পারে। এটাও মানে বিবাদী যে কম পাবে এটা বলা যাবে না, বিবাদী বেশি পেতে পারে এটাও দাবি করতে পারে। তখন আবার উল্টো বাদীকে বলতে পারে ঠিক আছে, আপনি 2 লক্ষ টাকা দিয়ে দেন, মামলা শেষ। বাদী তো সেটা দিতে রাজি হবে না। এটা হচ্ছে সেরকম দাবি যা মূল দাবির বিপরীতে দাঁড় করানো যায়। যখন বাদী কোনো টাকা আদায়ের উদ্দেশ্যে মামলা করে, বিবাদী যদি বাদীর বিরুদ্ধেও অনুরূপ টাকা প্রাপ্তির কোনো দাবি উত্থাপন করে, তাহলে বিবাদীর এই দাবিকৃত টাকা বাদীর বিরুদ্ধে সেট অফ হিসাবে চাইতে পারে। বাদী যেটা দাবি করছে সেটা কিসের মাধ্যমে করছে? মামলায় আর্জির মাধ্যমে করছে। আর বিবাদী যেটা দাবি করছে সেটা লিখিত জবাবের দাবি করছে। তাহলে সেট অফ মূলত লিখিত জবাবেরই একটা বিশেষ রূপ। লিখিত জবাবের মধ্যে যখন পাল্টা দাবি করা হয় সেটাকে সেট অফ বলা হয়। তার মানে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট অফ দ্য ডিফেন্ডেন্ট,
ডিফেন্ডেন্ট বা বিবাদীর যে লিখিত জবাব, তার মধ্যে যদি পাল্টা দাবি করা হয় তখন ওই লিখিত জবাবটাকেই সেট অফ বলা হবে। সেট অফ সংক্রান্ত মূল বিধানের সন্নিবেশ করা হয়েছে দেওয়ানি কার্যবিধি 1908 এর 8 নং আদেশের 6 নং বিধিতে। আমরা এমসিকিউ ক্লাস আগামীকালকে আছে, আশা করি আগামীকাল সেট অফ সম্পর্কে জানতে পারবো। এতে বলা হয়েছে যে টাকা আদায়ের মামলায় বিবাদী বাদীর বিরুদ্ধে যদি কোনো সেট অফ দাবি করে, তাহলে বিবাদীকে উহা তার লিখিত জবাবে পরিষ্কারভাবে দাবি করতে হবে। আমি একটু আগেই সেটা বললাম, লিখিত জবাবে দাবি না করলে সেটা হবে না, পরিষ্কারভাবে বলতে হবে কত পাই। উদাহরণ দিয়ে দিই। উদাহরণ হিসেবে ধরা যাক রহিম করিমের বিরুদ্ধে 1 লক্ষ টাকা পাবে মর্মে টাকা আদায়ের মামলা অর্থাৎ মানি সুট দায়ের করলে করিম রহিমের বিরুদ্ধে 50,000 টাকা পেত মর্মে দাবি করে জবাব দেয়। ওই 10 লক্ষ 5 লক্ষ টাকার যে উদাহরণ দিলাম, সেম উদাহরণই এখানে আছে, জাস্ট টাকার পরিমাণ একটু ভিন্ন। এক্ষেত্রে আদালত বিবাদীর দাবির সত্যতা পেলে উভয় পক্ষের পাওনা টাকার মধ্যে একটি সমন্বয় করে রায় প্রদান করতে পারবেন। সমন্বয় বলতে হয় যে মাইনাস করে দেবেন, একটু গাণিতিক হিসাব নিকাশ চলে আসবে। 1 লক্ষ থেকে 50,000 বাদ দিলে আর 50,000 থাকে। বাদীকে বলবে ঠিক আছে, আপনি 50,000 টাকা নিতে কি রাজি আছেন? বিবাদী যে 50,000 টাকা আপনার কাছে পাবে এটা কি মেনে নিচ্ছেন? বাদী যদি বলে ঠিক আছে আমি রাজি আছি, তাহলে বিবাদীকে বলবে ঠিক আছে আপনি 50 লক্ষ টাকা দিয়ে দেন, সরি 50,000 দিয়ে দেন, তাহলে মামলা শেষ। এভাবেই ডিক্রি হবে। তাহলে সেট অফ কাকে বলে বললাম? প্রথমে একটা প্যারাতে, দ্বিতীয় প্যারাতে আইনে কোথায় আছে সেট অফ সেটা বললাম, 3 নম্বর প্যারাতে উদাহরণও দিয়ে দিলাম। 5 নম্বরের জন্য পারফেক্ট একটা উত্তর, 3 নম্বরের জন্য এভাবে উত্তর দিতে পারেন। সেট অফের শর্তসমূহ আলোচনা করুন। সেট অফ দাবি করতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে? 8 আদেশের 6 বিধি অনুযায়ী সেট অফ বা দাবি সমন্বয়ের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। 6টা শর্ত আছে। মামলাটি অবশ্য টাকা আদায়ের মামলা বা মানি শুট হতে হবে। এমসিকিউ প্রশ্নে কিন্তু এটা আসার ভালো সম্ভাবনা আছে, যে সেট অফ কোন মামলায় করা যায়, মানি শুট বা টাকা আদায়ের মামলা বা অর্থ মামলা। অর্থ মামলা বলা যায় বা অর্থের মোকদ্দমা। বাদীর নিকট থেকে বিবাদী প্রাপ্ত বাবদ যে টাকা সেট অফের মাধ্যমে দাবি করা হয়েছে তা অবশ্যই নির্ধারিত হতে হবে। আমি টাকা পাই এটা বললে হবে না, কত টাকা পাই টাকাটা স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিতে হবে, তাহলেই সেটা সেট অফ হবে। বাদীর নিকট থেকে বিবাদী প্রাপ্ত টাকা আইনত আদায়যোগ্য হতে হবে। আইনত আদায়যোগ্য আর আইনত আদায়যোগ্য নয়, এর মধ্যে পার্থক্য বোঝেন কিনা কে বলবেন? আইনত আদায়যোগ্য যদি হয় তবেই সেট অফ দাবি করা যাবে। আর আইনত আদায়যোগ্য নয় কিন্তু টাকা পাবে, মনে করেন উপরের উদাহরণে রহিম করিমের মধ্যে যে টাকার বিষয়টা আছে, মনে করেন যে এই যে 1 লক্ষ টাকা পাবে এটা দাবি করছে বাদী। মনে করেন এই টাকাটা হচ্ছে আইনগত আদায়যোগ্য, তাই মামলা করেছে আইনে আদালতের মাধ্যমে আদায় করার জন্য। আর আরেকটা আমি যেটা দিচ্ছি 50,000 টাকা, এই টাকাটা আইনত আদায়যোগ্য নয়। তো এই আইনত আদায়যোগ্য নয় বলতে কি বোঝানো হচ্ছে, এটার অর্থ কেউ কি বুঝে দিতে পারবেন সহজ ভাষায়? হ্যাঁ, শামসুজ্জামান ভাই, গতকালকে আপনাকে 3বার সুযোগ দিয়েছিলাম, আপনি মাইক অন করে কথা বলেন। 2বার দিলাম অলরেডি। মাইক টাচ করেন, অন হয়ে যাবে। দেখেন আনমিউট লেখা আছে, সেখানে টাচ করেন। 4বার অলরেডি সুযোগ দিয়েছি, 5বার সুযোগ দিলাম। শামসুজ্জামান ভাই আপনি লাইনে আসতে পারছেন না। আপনার যে মাইক সেটা অন হচ্ছে না, অন হচ্ছে না মাইক, দুঃখিত। আচ্ছা, অন্য কেউ কি বলতে চাচ্ছেন? কিছু বলে না কেন? আচ্ছা, পলি আপু বলেন। আইনত আদায়যোগ্য এবং আইনত আদায়যোগ্য নয়, টাকা পাবে ঠিকই, এই দুইটা কথার অর্থ কি?
স্যার, আদাব স্যার। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু খুব ধীরে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। আইনত আদায়যোগ্য বলতে আমি যতদূর বুঝতে পারছি যে কোনো ডকুমেন্টেশন থাকতে হবে, যে আমি কাউকে টাকাটা দিয়েছি, এর একটা প্রমাণ থাকতে হবে, কোনো লিখিত কোনো ডকুমেন্টস থাকতে হবে, তাহলে বোঝা যাবে যে আমি টাকাটা পাই। আচ্ছা। আচ্ছা, আর লিখিত ডকুমেন্ট থাকলেই কি সেটা আইনত আদায়যোগ্য হতে পারে? লিখিত ডকুমেন্ট আইনত লিখিত আদায় ডকুমেন্ট যদি অযোগ্য হতে থাকে পারে বা কিনা? স্বীকারোক্তি থাকে তাহলে অবশ্যই এটা হবে। আর মানে আমি বলতে চাচ্ছি যে লিখিত আদায়যোগ্য ডকুমেন্ট আছে কিন্তু আইনত আদায়যোগ্য নয়, এরকম হতে পারে কিনা? লিখিত ডকুমেন্ট কিভাবে আদায়যোগ্য হবে? এটা কি আচ্ছা। সাদা কাগজে আচ্ছা। লিখিত হলে যদি হয়? আচ্ছা, সাদা কাগজে শিবলি ভাই। লিখলে আচ্ছা। ওটা আচ্ছা, শিবলি ভাই বলেন। আচ্ছা, যে এখানে আইনত আদায়যোগ্য বলতে হতে পারে যদি কোনো ডিড হয় এবং সেটা রেজিস্টার্ড ডিড হয়, নিবন্ধিত, যেটা হ্যাঁ। সরকারি দলিল হলে সেক্ষেত্রে এটা হ্যাঁ। আইনত আদায়যোগ্য হতে পারে বলে মনে হয়। হ্যাঁ, এছাড়া না, আমার যে বক্তব্য পলি আপুকে বললাম, আপনি যেটা বলেছেন অলরেডি পলি আপু কিন্তু বলে দিয়েছে। আমি পরে আরেকটা প্রশ্ন করেছি আরেকটু ডিপে গিয়ে, যে লিখিত ডকুমেন্ট আছে, রেজিস্টার হোক আনরেজিস্টার্ড সেটা ম্যাটার না, কিন্তু সেটাকে আদায় অযোগ্য হবে কিনা, হতে পারে কিনা, এরকম সম্ভাবনা আছে কিনা, হলে কোন ক্ষেত্রে উদাহরণ দিতে হবে। সেটা এই ধরনের হতে পারে, যার কাছ থেকে সম্পত্তি আদায় করা হবে সে সম্পত্তি ধারণ করছে, তার সম্পত্তিটি আছে, সে হয়তো দেউলিয়া নয়, এ ধরনের একটি বিষয়। যদি দেউলিয়া হয় সেক্ষেত্রে সম্পত্তিটি আইনত আদায়যোগ্য হবে না নিশ্চয়ই। আমি ধরন দিয়ে বললাম আহমেদা আর কি। আপুকে একটু লাইনে আসার অনুরোধ করছি, আপনাকে মাইক অনের সুযোগ দিয়েছি, যদি সম্ভব হয় আসতে চাইলে কথা বলতে পারেন। আচ্ছা, অন্য কেউ নিচ থেকে আসতে যাচ্ছেন? আচ্ছা, ফাহমিদা রহমান, ফাহমিদা আপুকে লাইনে আসার জন্য অনুরোধ করছি, যদি সম্ভব হয় আসবেন। ক্লাসে রেসপন্স করলে ক্লাসটা ইন্টারেস্টিং হবে এবং প্রবলেমেটিক প্রশ্ন বুঝতে আপনাদের হেল্প হবে। আচ্ছা, স্বপন ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার শেষ প্রশ্ন ছিল পলি আব্বুকে, জি মনে স্যার, করেন প্রশ্ন লিখিত করছি। ডকুমেন্ট আছে, লিখিত ডকুমেন্ট আছে, তাও আইনত অযোগ্য হতে পারে কিনা, জি স্যার, হতে থাকলে পারে, উদাহরণ কারণ দেবেন। উদাহরণ দেন। হতে পারে যদি ওই চুক্তিটা তো যে আইনত অবৈধ হয়, অবৈধ চুক্তি তো আর কোর্ট সেটা বৈধ হিসাবে নেবে না, সেটা লিখিত হলেও সে তো হবে না। আমি 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 সেটাই জানতে চাচ্ছি। এবার বল, উদাহরণ দেন তো একটা, কেমন চুক্তি সেটা। উদাহরণ? এগুলো কিন্তু আমি পড়িয়েছি, মেবি দুই হাজার জি জি, তেইশ সালের ব্যাচে পড়িয়েছি। মনে কর আমি মনে বলেছি করেন অলরেডি। যে একজন আমার সাথে চুক্তি করলো যে আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি ওই বাড়িতে আগুন লাগাই দেন। তার মানে অন্যায় বা অপরাধ করার জন্য চুক্তি। জি, হ্যাঁ। সেটা তো আইনত অবৈধ। সেই চুক্তির জন্য অবৈধ। আমি পরবর্তীতে আগুন লাগাই দিয়ে তারে বললাম যে আমি তো ওই বাড়িতে আগুন লাগাইছি, আমাকে তো 50,000 টাকা দেওয়ার কথা ছিল, এখন তো উনি টাকাটা আমাকে দিচ্ছেন, আমি মামলা করে দিলাম। সেই চুক্তিটাই তো অবৈধ আসলে। কোর্ট তো আর সেই অবৈধ চুক্তিতে আমাকে সেই টাকা দিবে না। না, টাকা যে তুমি পাবা, কিসের জন্য পাবা, এটা তো কোর্ট জিজ্ঞাসা করবে, তাই না? জি জি এই জি। যে লিখিত লিখিত ডকুমেন্ট দিলেন, লিখিত ডকুমেন্টে লেখা আছে যে ওই বাড়িতে তুমি আগুন দিলে তোমাকে এত টাকা দিব। অবৈধ কাজের ডকুমেন্টেশন কম হয়, তবে অবৈধ কাজেরও ডকুমেন্টেশন হয়। আন্ডারওয়ার্ল্ডে ডকুমেন্টেশন হয়, হুন্ডি হয় ডকুমেন্টেশন, আমরা সিনেমায় দেখে থাকি যে একটা ডলার মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে, টাকার একটা অংশ ছিঁড়ে হুম। ফেলে, একজনের কাছে একটা অংশ থাকে, আরেকজনের কাছে থাকে, ওইটা দিলে তখন একটা বড় অ্যামাউন্ট দেওয়া হয়। মানে হিউজ অ্যামাউন্টের টাকা যখন হুন্ডিতে লেনদেন হয়, তখন এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে আপু আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, জি এখন ক্লিয়ার হচ্ছে। আইনত আদায়যোগ্য, এটা কিন্তু শর্ত। আপনি অবৈধ কাজের জন্য টাকা পাবেন, সেটা কোর্টে এসে দাবি করলে তার হবে না, তখন তো তার জানি। নামে নতুন আরেকটা মামলা হয়ে যাবে। জি আ- জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অগ্রসর হই। বিবাদে প্রাপ্ত টাকা আদায়ের আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থাকতে হবে।
বিবাদীর প্রাপ্ত টাকা আদালতের আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থাকতে হবে। বাদী মামলা করেছে যে আমি 15 লক্ষ টাকা পাই, 15 লক্ষ টাকার মামলা সহকারী জজ আদালতে হয়েছে, বিবাদী এসে দাবি করছে আমি তার কাছ থেকে 50 লক্ষ টাকা পাই। তাহলে সহকারী জজ আদালত কি এটার আর সমাধান করতে পারবে? পারবে না। তাহলে এখানে এই ক্ষেত্রে কি করতে হবে? বিবাদীকে সেট অফ তো দাবি করতে পারছে না, কারণ সহকারী জজ আদালত 15 লক্ষ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম লিমিট তার। তাহলে তিনি বলবেন তো আমি এটা তো মামলা তাহলে আমি চালাতে পারবো না, এই সেট আপটা চলবে না। তবে বাদী যে 10 লক্ষ টাকা পায় বা 15 লক্ষ টাকা পায় এই মামলা চলবে। তাহলে বিবাদীকে নতুন করে যুগ্ম জেলা জজ আদালতে মামলা করতে হবে আলাদা। বুঝতে পারলাম বিষয়টা? আর্থিক এখতিয়ারের সীমা যদি অতিক্রম করে তাহলে এখানে সেট আপ সম্ভব না, এটা বড় কোর্টে তখন মামলা করতে হবে বিবাদীকে বাদী হয়ে এই বাদীর বিরুদ্ধে। সেট অফ লিখিত জবাবের মাধ্যমে দাবি করতে হবে, মৌখিকভাবে আদালতে বললে হবে না স্যার আমি তো তার কাছে টাকা পাই, সেই টাকাটা আমাকে আগে দিয়ে দিতে বলেন, আমি তারটা দিয়ে দিচ্ছি, বা মাইনাস করে যেটা হয় সেটা দিয়ে দিচ্ছি। মুখে বললে হবে না, লিখিত ভাবে দিতে হবে, লিখিত জবাবের মাধ্যমে, রিটেন স্টেটমেন্ট আকারে। মামলার প্রথম শুনানির সময়েই সেট আপের দাবি উত্থাপন করতে হবে। প্রথম সময়ের প্রথম যে শুনানি সেটা বলতে পিএইচ এর প্রথম ডেট, অর্থাৎ টাকার মামলা লিখিত জবাবে দাবি করলাম এবং শুনানির প্রথমেই আবার আদালতকে স্মরণ করে দিতে হবে ইওর অনার আমি লিখিত জবাবে কিন্তু সেট অফ দাবি করেছি, অতএব প্রথম আজকেই সেট অফের বিষয়টা আপনি সেটেল করে দেন, যে সে আমারটা মেনে নিচ্ছে কিনা। বাদী বাদী যদি মেনে নেয় মামলাটা আজকে শেষ হয়ে যেতে পারে, আমরা সলিনামা দিয়ে দেব। আর বাদী যদি মেনে না নেয় তাহলে সে তারটা প্রমাণ করুক অ্যামাউন্ট, আমি আমারটা অ্যামাউন্ট প্রমাণ করছি। যদি না আদালত কর্তৃক পরে সেট অফের দাবি উত্থাপন করার অনুমতি দেওয়া হয়। এখন কোনো কারণে বাদী বিবাদীর বিবাদীর যিনি অ্যাডভোকেট আছেন তার অদক্ষতার কারণে বা মানে ভুলের কারণে তিনি প্রথম শুনানিতে যদি দাবি উত্থাপন করতে ব্যর্থ হন, পরবর্তীতে যদি আবার দরখাস্ত দিয়ে দাবি করেন, আদালত চাইলে সেটা মেনে নিতে পারেন, তবে আদালতের বিবেচনার উপর তখন নির্ভর করবে, তখন আর মানতে তিনি বাধ্য নন। এই 6টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করবেন। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, বাস্তবে প্র্যাকটিসের জন্য গুরুত্বপূর্ণ। সেট অফের অনুরূপ ওজোর তোলা যায়, সেট অফের অনুরূপ ওজোর কখন তোলা যায়? প্রশ্ন কি? সেট অফের অনুরূপ ওজোর কখন তোলা যায়, এইটা আমরা এবার পড়বো। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 8 আদেশের 6 বিধি অনুযায়ী, যে এখানে আমি যে স্টাইলে আইনের নাম লিখেছি, আগে যেমন বাংলাতে আইনের নাম লিখেছি, আপনারা চেষ্টা করবেন এই বাংলা নাম অ্যাভয়েড করার, আইনের নাম বাংলা ব্যবহার না করে এই যে এখানে যেটা ব্যবহার করছি ইংলিশে ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই আদেশ এবং বিধি বাংলায় লিখেন, নো প্রবলেম। আচ্ছা, ওজোরটা কি? আপু ভাই, ওজোর মানে দাবি করা। ওজোর মানে আমরা সাধারণত অজুহাত থেকে ওজোর শব্দটা আসছে, ওজোর বলতে দাবি করা, বাদী যেটা দাবি করলো সেরকম পাল্টা একটা দাবি করাকে ওজোর বলা হচ্ছে। এটাকে কেন দাবি সরাসরি বলা হচ্ছে না, এটাকে ওজোর বলা হচ্ছে? কারণ সে যদি দাবি করতো সে তো আর্জি দাখিল করে নতুন একটা মামলাই করতে পারতো, আগেই করতে পারতো। যেহেতু সে নতুন মামলা বাদী হিসেবে করছে না বা আগে করেনি, একটা মামলার আন্ডারে বিবাদী হিসেবে যুক্ত হয়ে কোনো কিছু দাবি করছে, তো এই দাবিকে সেট অফের দাবি বা সেট অফের ওজোর অ্যাকচুয়ালি বলা হয়। কোনো মোকদ্দমার প্রথম শুনানির তারিখে বিবাদী তার পাওনা টাকার বিবরণ সম্বলিত একটি লিখিত জবাব দাখিল করার মাধ্যমে সেট অফের ওজোর উত্থাপন করতে পারবে। কখন করতে পারবে সেটা বলে দিলাম। প্রথম শুনানির পর আদালতের অনুমতি ব্যতি রেখে অনুরূপ সেট অফের ওজোর সংবলিত লিখিত জবাব দাবি করা যাবে না। তবে আদালত অনুমতি দিলে যে কোনো সময় সেট অফের আবেদন করা যাবে। অনুমতি দিলে পরেও আবেদন করলে আবেদন মঞ্জুর হতে পারে। এবার আমরা পার্থক্যটা দেখে নিই। লিগ্যাল সেট অফ বা আইনগত দাবি, ইকুইটেবল সেট অফ বা ন্যায়সঙ্গত দাবি। সেট অফ দুই ধরনের হয়ে থাকে, লিগ্যাল সেট অফ, ইকুইটেবল সেট অফ, এবং এগুলোর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, আইনগত স্বীকৃতি, পয়েন্ট 1। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর
8 নং আদেশের 6 নং বিধিতে লিগ্যাল সেটআপ বা আইনগত দাবি সমন্বয় এর আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে। মানে কোথায় আছে সেটা বলে দিলাম। দেখেন এখানে আমি ইংলিশটাও ইউজ করেছি, আবার বাংলাটাও ইউজ করেছি। তার মানে প্রশ্ন বাংলায় আসুক আর ইংলিশ আসুক, একই উত্তরে আপনি দুইটা করতে পারছেন। এখন আমি আমার ক্লাস টেস্টে বা বার কাউন্সিলের পরীক্ষায় ইংলিশে প্রশ্ন আসলো, আপনি ইংলিশটা না দিয়ে শুধু বাংলা দিলেন। প্রশ্ন আসলো লিগ্যাল সেটআপ ইকুইটেবল সেটআপের মধ্যে পার্থক্য লিখুন, আপনি লিখছেন আইনগত দাবি সমন্বয় ও ন্যায়সঙ্গত দাবি সমন্বয়ের মধ্যে পার্থক্য, এই বাংলা শব্দ ব্যবহার করলে। তো লিগ্যাল সেটআপ ইকুইটেবল সেটআপ ইংলিশ শব্দ ব্যবহার করলেই না, নম্বর না দিলে অবাক হওয়ার কিছু নেই, জিরো পেতে পারেন। কারণ ইংলিশে চাইলে ইংলিশে উত্তর, বাংলায় চাইলে বাংলা টার্ম ব্যবহার করে উত্তর করতে হবে। আপনি বাংলা ভাষাতেই লিখছেন ঠিক আছে, বাংলা ভার্সনে লিখছেন, কিন্তু এই টার্মগুলো ইংলিশে দিতে হবে। তো এই যে ব্র্যাকেটে ইংলিশ বা ব্র্যাকেটে বাংলা উভয় ভাষা যদি দেওয়া হয় বা বা ইউজ করতে পারেন, যে লিগ্যাল সেটআপ বা আইনগত দাবি সমন্বয়, তাহলে স্মার্ট উত্তর হলো ইংলিশ বাংলা উভয়ের জন্য আপনি রেডি থাকলেন। এর আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে 20 নং আদেশের 19-এর 3 নং বিধিতে ইকুইটেবল বা ন্যায়সঙ্গত দাবির সমন্বয়ের আইনগত স্বীকৃতি দেওয়া আছে। মানে কোথায় কোথায় আছে এটা বলে দেওয়া আছে, কোন কোন জায়গায়। অর্থের প্রকৃতি, নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে লিগ্যাল সেটআপ দাবি করা যায়, অপরদিকে অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রে ইকুইটেবল সেটআপ দাবি করা যায়। মানে সেটআপ দাবি করছি টাকার মামলায়, টাকাটা নির্দিষ্ট, সেটা লিগ্যাল সেটআপ। কিন্তু টাকাটা নির্দিষ্ট নয়, তার মানে একটা হিসাবের বিষয় আছে, যেটা আদালতের হেল্প নেওয়া দরকার আছে হিসাবের জন্য, বা এখানে হিসাব করার জন্য আদালত কোনো কমিশন নিয়োগ করতে পারে, কমিশনার। কমিশনটা কি আমরা পরবর্তী কোনো ক্লাসে জানবো, যদি কমিশন সম্পর্কে আমার টপিক থাকে, অথবা আপনারা এমসিকিউ প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন কমিশন কি। আদালত কোনো ব্যক্তিকে নিযুক্ত করে সাক্ষ্য গ্রহণের জন্য, কোথায়, সাক্ষীর বাড়িতে চলে যাবে কমিশন, সেটাকে কমিশন বলা হচ্ছে। বা কোনো হিসাব নিকাশ করতে যাবে, কমিশন নিয়োগের মাধ্যমে করতে পারে, তখন ইকুইটেবল সেটা হবে। অধিকার, আইনগত অধিকার হিসেবে কোনো বিবাদী লিগ্যাল সেটআপ দাবি করতে পারে। তার মানে আমি টাকা পাবো এত টাকা নির্দিষ্ট, তাহলে এটা লিগ্যাল সেটআপ হিসেবে দাবি করব, এটা আমার আইনগত অধিকার, আমি টাকা পাবো। টাকাটা ন্যায় পথে উপার্জিত টাকা, তাকে আমি ধার দিয়েছি, বা সে কোনো সেবা নিয়েছে, আমার কাছে কোনো পণ্য নিয়েছে, সেটার মূল্য হিসাবে আমি বিনিময় মূল্য হিসাবে পাবো, সেটা আমি আইনগত অধিকার হিসাবে আদালতে দাবি করব, এবং আদালত তা মঞ্জুর করতে বাধ্য। মনে রাখবেন লিগ্যাল সেটআপ কিন্তু আদালতের জন্য ম্যান্ডেটরি, অপরদিকে ইকুইটেবল সেটআপ আইনগত অধিকার হিসাবে দাবি করার সুযোগ নেই, এবং আদালত তা মঞ্জুর করতে বাধ্য নয়। তার মানে এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভর করে, এবং সেই ক্ষমতা ব্যবহার করে আদালত কি করবেন সেটা মঞ্জুর করবেন। অভিন্ন লেনদেন, লিগ্যাল সেটআপের ক্ষেত্রে একই লেনদেন বা কার্যধারা হতে দাবির উদ্ভব হওয়ার প্রয়োজন নেই। তার মানে বাদী বিবাদীকে বলতে পারে, বাদী বলছে যে আমি তার কাছে দুই 2 মণ গম বিক্রয় করেছিলাম, সেটার দাম পাই, সে টাকা দিচ্ছে না, মামলা করে দিয়েছে বাদী। আর বিবাদী দাবি করছে যে স্যার আমি তার কাছে অন্য একটা কাজের টাকা পাই, সে গম বিক্রয় করেছে ঠিক আছে, কিন্তু সে আমার কাছ থেকে আবার কি নিয়েছে, চাল নিয়েছে, বা সে আমার কাছ থেকে একটি মোবাইল ফোন ক্রয় করেছে, হয়তো বা বিবাদের মোবাইল ফোনের দোকান আছে, এরকম হতে পারে। তার মানে একই লেনদেনের অংশ নাও হতে পারে, ভিন্ন ভিন্ন পয়েন্ট অফ ভিউ বা ভিন্ন ভিন্ন অ্যাকশন থেকে ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে বাদী বিবাদীর কাছে এবং বিবাদী বাদীর কাছে টাকা প্রাপ্ত হতে পারে। কিন্তু ইকুইটেবল সেট অফ মঞ্জুর করা যেতে পারে শুধুমাত্র যে ক্ষেত্রে দাবি একই লেনদেনের হতে উদ্ভব হয়। মানে একই বিজনেসের মাধ্যমে বা একই ধরনের কাজের মাধ্যমে দুইটা অর্থ যদি হয়, তাহলেই কিন্তু হিসাব করে সেটা বের করা সম্ভব যে কত পাবে কি পাবে না। তার মানে ইকুইটেবল সেটআপ হচ্ছে হিসাবের গড়মিলের কারণে সমস্যা যখন তৈরি হয়, তখন এই সমস্যার সমাধানের জন্য এই সেটআপ দাবি করা যেতে পারে। আইনগত আদায়যোগ্যতা,
লিগ্যাল সেটআপের ক্ষেত্রে দাবিকৃত অর্থ অবশ্যই আইনগত আদায়যোগ্য হতে হবে এবং যা কখনোই তামাদিতে বারিত হবে না। অপরদিকে ইকুইটেবল সেটআপ তামাদিতে বারিত হবে, তবে যদি পক্ষগণের মধ্যে বিশ্বাসের সম্পর্ক থাকে তাহলে তামাদিতে বারিত হলেও ইকুইটেবল সেটআপ অনুমোদন করার সুযোগ আছে। তামাদিতে বারিত হয়ে গেছে ঠিক আছে, কিন্তু বাদী যদি মেনে নেয় সেটআপ, তাহলে তামাদিতে বারিত হয়ে গেছে এই বলে কিন্তু বিবাদীকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আদালত সেটা মেনে নেবে। বাদী মেনে নিলে আদালতকে না মানার বিষয়টা, যদি আদালত না মানে সেক্ষেত্রে তো আদালতের বাইরে গিয়েই বাদী বিবাদী সেটেল করে নিবে, আদালতের কোনো তোয়াক্কাই করবে না। কোর্ট ফি, লিগ্যাল সেটআপের ক্ষেত্রে কোর্ট ফি পরিশোধ করতে হবে, কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে কোর্ট ফি পরিশোধ করার প্রয়োজন নেই। বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেটআপের আইনগত মূল্য কতটুকু, বিধান উল্লেখপূর্বক এবং উদাহরণ সহ আলোচনা করতে হবে। মনে করেন বাদী মামলা করেছে, মামলা করার পর বাদী 10 লক্ষ টাকা দাবি করছে, বিবাদী এসে বলছে আমি 12 লক্ষ টাকা পাই। এখন বাদী দেখছে যে এই মামলা চললে তো আমার ক্ষতি হচ্ছে, এখানে বিবাদী প্রমাণ করে ফেলবে, কারণ তার কাছে ডকুমেন্ট আছে। এই মামলা চললে আমি 2 লক্ষ টাকা দিতে বাধ্য হবে। বাদী যদি মনে করে এই মামলা এখন আমি তুলে নেবো, চালাবো না, প্রত্যাহার করব, তার মানে মামলা এখন ব্যাকফায়ার করেছে। বাদী বিচার পাওয়ার জন্য, প্রতিকার পাওয়ার জন্য, 10 লক্ষ টাকা আদায়ের জন্য মামলা করেছিল, উল্টো বাদীকে 2 লক্ষ টাকা দিতে হবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। মানে ব্যাকফায়ার করা এটাকে বলে, টেকনিক্যাল টার্ম। মানে বাদী নিজের মামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন কি হবে? বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেটআপের আইনগত মূল্য কতটুকু। বাদীর মামলার দাবির গুণাগুণ বলতে বোঝায় মামলা পরিচালনা করতে বাদীর পদক্ষেপ ও মামলার অবস্থান, বাদী কি কি পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছে এবং মামলা কোন অবস্থানে আছে, কোন স্তরে আছে, কোন স্টেপে আছে, এটাকে বলা হচ্ছে মামলার গুণাগুণ। অর্থাৎ নিয়মিত হাজিরা প্রদান করে কিনা বাদী, যথাযথ তদবির গ্রহণ সহ মামলাটি অগ্রসর হবার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে কিনা বা করে কিনা। কিন্তু যে ক্ষেত্রে বাদী নিয়মিত হাজিরা প্রদান করে না বা যথাযথ তদবির গ্রহণ সহ মামলাটি অগ্রসর হবার জন্য প্রয়োজনীয় সকল স্টেপ বা পদক্ষেপ যথাসময়ে গ্রহণ করতে ব্যর্থ হয়, ফলে তার ব্যর্থতার কারণে মামলা খারিজ হয়, বা যে ক্ষেত্রে বাদী তার মামলা প্রত্যাহার করে নেয়, বা বাদী মামলার বিচারে তার প্রার্থিত দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়। মানে 10 লক্ষ টাকা পাবো বলে মামলা করলো, কিন্তু সেটা প্রমাণই করতে পারছে না, উল্টো বিবাদী প্রমাণ করে দিচ্ছে যে আমি তার কাছ থেকে টাকা পাবো, এবং তার মামলার তার বিরুদ্ধে ডিক্রি হয়, তার মানে মামলাটি ডিসমিস হয়ে যায়। উপরোক্ত রূপে বাদীর মামলার সিদ্ধান্ত বাদীর প্রতিকূলে গেলে, অনুকূলে না গেলে প্রতিকূলে গেলে, মানে ব্যাকফায়ার করলে, অর্থাৎ বাদীর মামলার দাবির গুণাগুণ যেমনই হোক না কেন বিবাদী কর্তৃক সেটঅপের দাবিকে প্রভাবিত করবে না। বাদী মামলা করলো, মামলা করে বাদীর মামলা যাই হোক না কেন, বিবাদী যখন সেটঅপ দাবি করবে তখন মামলার নিয়ন্ত্রণ আর বাদীর কাছে থাকে না, বাদীর অ্যাডভোকেটের কাছে থাকে না, এবার নিয়ন্ত্রণ চলে যায় বিবাদী এবং বিবাদীর অ্যাডভোকেটের কাছে। এবার বাদী মামলা চালাতে না চাইলেও মামলা আর শেষ হবে না বিবাদীর দাবি সমন্বয় না করা পর্যন্ত, যদি বিবাদীর দাবি প্রমাণ করতে পারে এবং সেটা ন্যায়সঙ্গত হয়। এমনকি বিবাদীর অনুকূলে ডিক্রি প্রদানও করা যেতে পারে যদি বিবাদী তার সেটঅপের দাবি প্রমাণ করতে সক্ষম হয়। এটা একটি ব্যতিক্রম। বাদী মামলা করলো, বাদী যদি ডিক্রি না পায় তাহলে মামলা ডিসমিস হবে, কিন্তু বাদীর মামলায় কখনো বিবাদী ডিক্রি পাবে না। আবার বলে রাখি, সাধারণ নিয়ম অনুসারে বাদী মামলা করলে এই বাদী ডিক্রি যদি হয় সেটা বাদীর পক্ষেই হবে, আর যদি ডিক্রি না হয় তাহলে সেটা কি হবে, খারিজ হয়ে যাবে। কিন্তু বিবাদী যদি ডিক্রি পেতে চায় বিবাদীকে আলাদা করে নতুন মামলা করতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু অর্থ ঋণ আদালত, সরি, এই যে মানি সুট বা অর্থ মামলা বা অর্থ মোকদ্দমার ক্ষেত্রে সেটঅপ যখন দাবি করা হবে তখন এটা একটা ব্যতিক্রম, বাদীর মামলায় বিবাদী ডিক্রি পেতে পারে। বস্তুত বাদীর ব্যর্থতার কারণে বাদীর মামলার দাবির গুণাগুণ বা অবস্থান যাই হোক না কেন মামলার বিবাদীর সেটঅপের অধিকারকে বারিত করবে না, মানে অধিকার খর্ব করবে না। অধিকার যেটা যে দাবি করছে সেটা দিতে হবে তাকে। ক্ষেত্র বিশেষে বিজ্ঞ আদালত বিবাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে বিবাদীর দাবি সমন্বয় করে দিবেন। ভাইভাতে প্রশ্ন আসতে পারে, বাদী মামলা করলে
সেই মামলায় কি বিবাদী কখনো ডিক্রি পেতে পারে? হ্যাঁ, পেতে পারে। যদি এখানে বিবাদীর একটা প্রমাণিত লিগ্যাল সেটআপের বিষয় থাকে, মানে প্রমাণিত একটা সেটআপের বিষয় থাকে, তাহলে। আচ্ছা, আজকের আলোচনা এতটুকুই। দুইটা টপিক আলোচনা হয়ে গেছে। আজকের আলোচনা থেকে যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করবেন। আর আমি আজকে রাত্রে আপনাদেরকে, যারা নতুন স্টুডেন্ট এবং যারা এমসিকিউ এবং রিটেন উভয় ব্যাচের প্রাইভেট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না, আজকে আমি সেগুলো আবার নতুন করে অ্যাড করে দেবো। যারা নতুন ইমেল অ্যাড্রেস দিয়েছেন বা ইমেল অ্যাড্রেসে কোনো ভুল হয়েছে, সেগুলো আজকে রাত্রে সংশোধন করে দিব। আমি বারবার আপনাদের অনুরোধ করছি, কিন্তু এখনো বেশ কয়েকজন কিন্তু কি দেয়নি, ইমেল অ্যাড্রেস দেয়নি। তার মানে আমি ধরে নিব তারা প্রথম থেকে আমার একটা ভিডিও দেখে না, ক্লাসও করে কিনা সন্দেহ। তো যদি আপনাদের প্রশ্ন না থাকে, ক্লাসটি শেষ করে দেব। আর প্রশ্ন থাকলে আজকের ক্লাসের উপরে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন না করলে কিন্তু শিখতে পারবেন কম। অর্থাৎ ক্লাসের যে মূল জায়গা, সেই জায়গাটা যদি ক্লিয়ার না হয়, আপনারা ক্লাস থেকে খুব একটা উপকৃত হবেন না। আমার নোট যারা নিচ্ছে আর আপনারা ক্লাস করছেন, খুব একটা পার্থক্য হবে না। তবে হ্যাঁ, ক্লাস করলে যেটা কি হচ্ছে, আমি ক্লাসে একটু আলোচনা করছি, একটু বাড়তি কথা বলছি, একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ব্যাখ্যা করছি, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আর আবার ভিডিও দেখলে এটা আপনি বারবার রিপিট পাচ্ছেন, এটা একটা প্লাস পয়েন্ট। যেহেতু আমার নোট কথা বলে না, আমার নোটের পক্ষে আমাকে কথা বলতে হচ্ছে একটু বাড়তি ব্যাখ্যা সহ, এটা আপনাদের জন্য লাভ হচ্ছে। এবং অনেক সময় আপনি জাস্ট আমার কথা শুনলেই আপনার পড়াটা হয়ে যাচ্ছে, আপনাকে কষ্ট করে নিজেকে বেশি পড়তে হচ্ছে না। তবে শুধু এটা না, আমার ভিডিও দেখতে হবে, ক্লাসও করতে হবে, ক্লাসে প্রশ্ন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, ভাবতে হবে। আপনি একটা প্রশ্ন করেন, সেই প্রশ্নটা যদি প্রাসঙ্গিক হয়, নিশ্চয়ই উত্তর পাবেন। চেষ্টা তো করতে হবে। অর্থাৎ আমি বারবার আপনাদেরকে ফিডব্যাক চাচ্ছি, লাইভ ক্লাসে হোক বা মেসেজ দিয়ে হোক। অনেকে কি করেন, যেমন আজকে দুই তিনজন আমার স্টুডেন্ট বারবার ফোন দিচ্ছিলেন আমার, যখন কোর্ট পিরিয়ড, আমি সাধারণত কোর্টে থাকি, 10টা থেকে আমার কার্যক্রম শুরু হয়ে যায়। তো কোর্ট পিরিয়ডে ফোন দিলে আমি ফোন কি করে ধরবো বলেন? তো এই কারণে কোর্ট পিরিয়ডে আমি ফোন না দেওয়ার অনুরোধ করব, প্রয়োজনে মেসেজ দিবেন। আর আমি তো জরুরি অবস্থার জন্য আপনাদেরকে কোনো সার্ভিস দিচ্ছি না যে এখনই আমাকে আপনাকে ফিডব্যাক দিতে হবে। তা আপনাকে, আমি কোর্টের ভিতরে আছে, আপনি ফোন দিচ্ছেন, কিন্তু আমি ধরলাম না কোনো কারণে, আপনি বারবার ফোন দিয়ে যাচ্ছেন। এই কাজটা করবেন না দয়া করে। আমাকে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি ভিউ করতে দেরি হলে তখন একটা ফোন দিবেন বা একটা মিস কল দিবেন, তখন আমি হোয়াটসঅ্যাপে যাই। যেমন আজকে যিনি ফোন দিচ্ছিলেন, আমি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়ে হোয়াটসঅ্যাপ চেক করলাম যে হোয়াটসঅ্যাপে তিনি মেসেজ দিয়েছেন কিনা। তাহলে আমার সাথে দ্রুত যোগাযোগ করার সবচেয়ে ভালো পদ্ধতি, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেন যে স্যার এই বিষয়ে কথা বলতে চাচ্ছি, খুবই জরুরি। বা আমাকে একটা মোবাইল ফোনে মেসেজ দিয়ে দেন যে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি, খুবই জরুরি। তখন প্রয়োজনে কোর্ট থেকে বের হয়ে এসে আমি কল ব্যাক করবো আপনাকে, আপনার ফোন রিসিভ না করে। সেটাই ভালো হবে। তো ঠিক আছে, যেহেতু কেউ কথা বলতে চাচ্ছেন না, তো ধরে নিব যে আপনারা ক্লাস বুঝেছেন, ক্লাসের যেটা উদ্দেশ্য সেটা সফল হয়েছে, আমি বোঝাতে সক্ষম হয়েছি। আশা করছি আপনাদের এই যে ক্লাসের উপরে যে পরীক্ষাটা হবে, সেটা আপনাদের ভালো হবে।